বন্ধুরা, 25শে বৈশাখের এই দিনটিকে স্মরণীয় করে রাখবার জন্য গল্পের ক্যারাভ্যানে আমরা পড়ছি ঘরে বাইরে উপন্যাসটি। এখন শুনুন এর দ্বিতীয় পর্ব। সন্দীপের আত্মকথা। যেটুকু আমার ভাগে এসে পড়েছে সেইটুকুই আমার, এ কথা অক্ষমেরা বলে আর দুর্বলেরা শোনে। যা আমি কেড়ে নিতে পারি সেইটাই যথার্থ আমার। এই হলো সমস্ত জগতের শিক্ষা। দেশে আপনা আপনি জন্মেছি বলেই দেশ আমার নয়। দেশকে যেদিন লুট করে নিয়ে জোর করে আমার করতে পারবো, সেই দিনই দেশ আমার হবে। লাভ করবার স্বাভাবিক অধিকার আছে বলেই লাভ করা স্বাভাবিক। কোনো কারণেই কিছু থেকে বঞ্চিত হব, প্রকৃতির মধ্যে এমন বাণী নেই। মনের দিক থেকে যেটা চাচ্ছে, বাইরের দিক থেকে সেটা পেতেই হবে। প্রকৃতিতে ভিতরে বাইরে এই রফাটাই সত্য। এই সত্যকে যে শিক্ষা মানতে দেয় না, তাকেই আমরা বলি নীতি। এই জন্যই নীতিকে আজ পর্যন্ত কিছুতেই মানুষ মেনে উঠতে পারছে না। যারা কাটতে জানে না, ধরতে পারে না, একটুকুতেই যাদের মুঠো আলগা হয়ে যায়, পৃথিবীতে সেই আধমরা একদল লোক আছে, নীতি সেই বেচারাদের সান্ত্বনা দিক। কিন্তু যারা সমস্ত মন দিয়ে চাইতে পারে, সমস্ত মন দিয়ে ভোগ করতে জানে, যাদের দ্বিধা নেই, সংকোচ নেই, তারাই প্রকৃতির বরপুত্র। তাদের জন্যই প্রকৃতি যা কিছু সুন্দর, যা কিছু দামি সাজিয়ে রেখেছে। তারাই নদী সাঁতরে আসবে, পাঁচিল ডিঙিয়ে পড়বে, দরজা লাথিয়ে ভাঙবে, পাবার জন্য জিনিস ছিনিয়ে কেড়ে নিয়ে চলে যাবে। এতেই যথার্থ আনন্দ, এতেই দামি জিনিসের দাম। প্রকৃতি আত্মসমর্পণ করবে, কিন্তু সে দস্যুর কাছে। কেননা চাওয়ার জোর, নেওয়ার জোর, পাওয়ার জোর সে ভোগ করতে ভালোবাসে। তাই আদমরা তপস্বীর হাড় বের করা গলায় সে আপনার বসন্ত ফুলের স্বয়ম্বরের মালা পরাতে চায় না। নহবতখানায় রোশন চৌকি বাজছে, লগ্ন বয়ে যায় যে, মন উদাস হয়ে গেল। বর কে? আমিই বর। যে মশাল জ্বালিয়ে এসে পড়তে পারে বরের আসন তারই। প্রকৃতির বর আসে অনাহুত। লজ্জা? না, লজ্জা আমি করি নে। যা দরকার আমি তা চেয়ে নিই, না চেয়েও নিই। লজ্জা করে যারা নেবার যোগ্য জিনিস নিলে না, তারা সেই না নেবার দুঃখটাকে চাপা দেবার জন্যই লজ্জাটাকে বড় নাম দেয়। এই যে পৃথিবীতে আমরা এসেছি, এ হচ্ছে রিয়েলিটির পৃথিবী। কতগুলো বড় কথায় নিজেকে ফাঁকি দিয়ে খালি পেটে খালি হাতে যে মানুষ এই বস্তুর হাট থেকে চলে গেল, সে কেন এই শক্ত মাটির পৃথিবীতে জন্মেছিল? আসমানে আকাশ কুসুমের কুঞ্জবনে কতকগুলো মিষ্টি বুড়ির বাঁধা টানে বাঁশি বাজাবার জন্য ধর্মবিলাসী বাবুর দলের কাছ থেকে তারা বায়না নিয়েছিল নাকি? আমার সে বাঁশির বুলিতেও দরকার নেই, আমার সে আকাশ কুসুমেও পেট ভরবে না। আমি যা চাই তা আমি খুবই চাই। তা আমি দুই হাতে করে চটকাবো, দুই পায়ে করে দোলবো, সমস্ত গায়ে তা মাখবো, সমস্ত পেট ভরে তা খাবো। চাইতে আমার লজ্জা নেই, পেতে আমার সংকোচ নেই। যারা নীতির উপবাসে শুকিয়ে শুকিয়ে অনেক কালের পরিত্যক্ত খাটিয়ার ছাড় পোকার মতো একেবারে পাতলা সাদা হয়ে গেছে, তাদের চিঁ চিঁ গলার ভৎসনা আমার কানে পৌঁছবে না। লুকোচুরি করতে আমি চাই নে, কেননা তাতে কাপুরুষতা আছে। কিন্তু দরকার হলে যদি করতে না পারি, তবে সেও কাপুরুষতা। তুমি যা চাও তা তুমি দেয়াল গেঁথে রাখতে চাও, সুতরাং আমি যা চাই তা আমি শীত কেটে নিতে চাই। তোমার লোভ আছে তাই তুমি দেয়াল গাঁথো, আমার লোভ আছে তাই আমি শীত কাটি। তুমি যদি কল করো, আমি কৌশল করব। এইগুলোই হচ্ছে প্রকৃতির বাস্তব কথা। এই কথাগুলোর উপরেই পৃথিবীর রাজ্য সাম্রাজ্য, পৃথিবীর বড় বড় কাণ্ড কারখানা চলছে। আর যেসব অবতার স্বর্গ থেকে নেমে এসে সেইখানকার ভাষায় কথা কইতে থাকেন, তাদের কথা বাস্তব নয়।
সেই জন্য এত চিৎকারে সেসব কথা কেবলমাত্র দুর্বলদের ঘরের কোণে স্থান পায়। যারা সবল হয়ে পৃথিবী শাসন করে তারা সেসব কথা মানতে পারে না, কেননা মানতে গেলেই বলক্ষয় হয়। তার কারণ কথাগুলো সত্যই নয়। যারা এই কথা বুঝতে দ্বিধা করে না, মানতে লজ্জা করে না, তারাই কৃতকার্য হলো। আর যে হতভাগারা একদিকে প্রকৃতি আরেকদিকে অবতারের উৎপাতে বাস্তব অবাস্তব দুনৈকয় পা দিয়ে দুলে মরছে, তারা না পারে এগোতে, না পারে বাঁচতে। একদল মানুষ বাঁচবে না বলে প্রতিজ্ঞা করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। সূর্যাস্তকালে আকাশের মতো মুমূর্ষতায় একটা সৌন্দর্য আছে, তারা তাই দেখে মুগ্ধ। আমাদের নিখিলেশ সেই জাতের জীব, ওকে নির্জীব বললেই হয়। আজ 4 বৎসর আগে ওর সঙ্গে আমার এই নিয়ে একদিন ঘোরতর তর্ক হয়ে গেছে। ও আমাকে বলে, জোর না হলে কিছু পাওয়া যায় না, সে কথা আমি মানি, কিন্তু কাকে জোর বলো আর কোন দিকে পেতে হবে তাই নিয়ে তর্ক। আমার জোর ত্যাগের দিকে জোর। আমি বললুম, হঠাৎ লোকসানের নেশায় তুমি একেবারে মরিয়া হয়ে উঠেছ। নিখিলেশ বললে, হ্যাঁ, ডিমের ভিতরকার পাখি যেমন তার ডিমের খোলাটাকে লোকসান করবার জন্য মরিয়া হয়ে ওঠে, খোলাটা শুধু বাস্তব জিনিস বটে, তার বদলে সে পায় হাওয়া, পায় আলো। তোমাদের মতে সে বোধহয় ঠকে। নিখিলেশ এই রকম রূপক দিয়ে কথা কয়। তারপরে আর তাকে বোঝানো শক্ত যে তৎসত্ত্বেও সেগুলো কেবলমাত্র কথা, সে সত্য নয়। তা বেশ, এরকমই রূপক নিয়েই সুখে থাকে তো থাক। আমরা পৃথিবীর মাংসাশী জীব, আমাদের দাঁত আছে, নখ আছে, আমরা দৌড়তে পারি, ধরতে পারি, ছিঁড়তে পারি। আমরা সকালবেলায় ঘাস খেয়ে সন্ধ্যা পর্যন্ত তারই রোমন্থনে দিন কাটাতে পারিনি। অতএব এই পৃথিবীতে আমাদের খাদ্যের যে ব্যবস্থা আছে, তোমরা রূপকওয়ালার দল তার দরজা আগলে থাকলে আমরা মানতে পারবো না। হয় চুরি করব, ডাকাতি করব, নইলে যে আমাদের প্রাণ বাঁচবে না। আমরা তো মৃত্যুর প্রেমে মুগ্ধ হয়ে পদ্মপাতার উপর শুয়ে শুয়ে দশম দশায় প্রাণ ত্যাগ করতে রাজি নই। তা এতে আমার বৈষ্ণব বাবাজিরা যতই দুঃখিত হন না কেন। আমার এই কথাগুলোকে সবাই বলবে, এ তোমার একটা মত। তার কারণ পৃথিবীতে যারা চলছে তারা এই নিয়মেই চলছে, অথচ বলছে অন্যরকম কথা। এই জন্য তারা জানে না এই নিয়মটাই নীতি। আমি জানি আমার এই কথাগুলো যে মত মাত্র নয়, জীবনে তার একটা পরীক্ষা হয়ে গেছে। আমি যে চালে চলি তাতে মেয়েদের হৃদয় জয় করতে আমার দেরি হয় না। ওরা যে বাস্তব পৃথিবীর জীব, পুরুষের মতো ওরা ফাঁকা আইডিয়ার বেলুনে চড়ে মেঘের মধ্যে ঘুরে বেড়ায় না। ওরা আমার চোখে, মুখে, দেহে, মনে, কথায়, ভাবে একটা প্রবল ইচ্ছা দেখতে পায়। সেই ইচ্ছা কোনো তপস্যার দ্বারা শুকিয়ে ফেলা নয়, কোনো তর্কের দ্বারা পিছন দিকে মুখ ফেরানো নয়। সে একেবারে ভরপুর ইচ্ছা, চাই চাই, খাই খাই করতে করতে কোটালের বানের মতো গড়ছে চলেছে। মেয়েরা আপনার ভিতর থেকে জানে এই দুর্দম ইচ্ছাই হচ্ছে জগতের প্রাণ। এই প্রাণ আপনাকে ছাড়া আর কাউকেই মানতে চায় না বলে চারদিকে জয়ী হচ্ছে। বারবার দেখলুম আমার এই ইচ্ছার কাছে মেয়েরা আপনাকে ভাসিয়ে দিয়েছে। তারা মরবে কি বাঁচবে তার আর হুঁশ থাকেনি। যে শক্তিতে এই মেয়েদের পাওয়া যায় সেইটাই হচ্ছে বীরের শক্তি, অর্থাৎ বাস্তব জগৎকে পাবার শক্তি। যারা আর কোনো জগৎ পাবার আছে বলে কল্পনা করে, তারা তাদের ইচ্ছার ধারাকে মাটির দিক থেকে সরিয়ে আসমানের দিকেই নিয়ে যায়। দেখি তাদের সেই ফোয়ারা কত দূর ওঠে আর কতদিন চলে। এই আইডিয়া বিহারী সূক্ষ্ম প্রাণীদের জন্যে মেয়েদের সৃষ্টি হয়নি। অ্যাফিনিটি, জোড়া মিলিয়ে মিলিয়ে বিধাতা বিশেষভাবে এক একটি মেয়ে এক একটি পুরুষ পৃথিবীতে পাঠিয়েছেন। তাদের মিলই যন্ত্রের মিলের চেয়ে খাঁটি। এমন কথা সময় মতো দরকার মতো অনেক জায়গায় বলেছি। তার কারণ মানুষ মানতে চায় প্রকৃতিকে, কিন্তু একটা কথার আড়াল না দিলে তার সুখ হয় না। এই জন্যে মিথ্যে কথায় জগৎ ভরে গেল। অ্যাফিনিটি একটা কেন, অ্যাফিনিটি হাজারটা।
একটা অ্যাফিনিটির খাতিরে আর সমস্ত অ্যাফিনিটিকে বরদাস্ত করে বসে থাকতে হবে, প্রকৃতির সঙ্গে এমন লেখাপড়া নেই। আমার জীবনে অনেক অ্যাফিনিটি পেয়েছি, তাতে করে আরও একটা বাবার পথ বন্ধ হয়নি। সেটিকে স্পষ্ট দেখতে পাচ্ছি, সেও আমার অ্যাফিনিটি দেখতে পেয়েছে। তারপরে আমি যদি জয় করতে না পারি, তাহলে আমি কাপুরুষ। বিমলার আত্মকথা। আমার লজ্জা যে কোথায় গিয়েছিল তাই ভাবি। নিজেকে দেখবার আমি একটুও সময় পাইনি। আমার দিনগুলি রাতগুলি আমাকে নিয়ে একেবারে ঘূর্ণার মতো ঘুরছিল। তাই সেদিন লজ্জা আমার মনের মধ্যে প্রবেশ করবার একটুও ফাঁক পায়নি। একদিন আমার সামনেই আমার মেজ জা হাসতে হাসতে আমার স্বামীকে বললেন, ভাই ঠাকুরপো, তোমাদের বাড়িতে এতদিন বরাবর মেয়েরাই কেঁদে এসেছে, এবার পুরুষদের পালা এলো, এখন থেকে আমরাই কাঁদাবো। কি বলো ভাই ছোট রানী? রণবেশ তো পড়েছ, রণরঙ্গিনী, এবার পুরুষের বুকে কষে হানো শেল। এই বলে আমার পা থেকে মাথা পর্যন্ত তিনি একবার তার চোখ বলিয়ে নিলেন। আমার সাজে লজ্জায় ভাবে গতিকে ভিতরের দিক থেকে একটা কেমন রঙের ছটা ফুটে উঠছিল। তার লেশ মাত্র মেজজায়ের চোখ এড়াতে পারেনি। আজ আমার এ কথা লিখতে লজ্জা হচ্ছে, কিন্তু সেদিন আমার কিছুই লজ্জা ছিল না, কেননা সেদিন আমার সমস্ত প্রকৃতি আপনার ভিতর থেকে কাজ করছিল। কিছুই বুঝে সুঝে করিনি। আমি জানি সেদিন আমি একটু বিশেষ সাজগোজ করতুম, কিন্তু সে যেন অন্য মনে। আমার কোন সাজ সন্দীপবাবুর বিশেষ ভালো লাগতো তা আমি স্পষ্ট বুঝতে পারতুম। তাছাড়া আন্দাজে বোঝবার দরকার ছিল না। সন্দীপবাবু সকলের সামনেই তার আলোচনা করতেন। তিনি আমার সামনে আমার স্বামীকে একদিন বললেন, নিখিল, যেদিন আমাদের মক্ষীরানীকে আমি প্রথম দেখলুম, সেই জরির পাড় দেওয়া কাপড় পরে চুপ করে বসে, চোখ দুটো যেন পথ হারানো তারার মতো অসীমের দিকে তাকিয়ে, যেন কিসের সন্ধানে, কার অপেক্ষায় অতল স্পর্শ অন্ধকারের তীরে হাজার হাজার বৎসর ধরে এই রকম করে তাকিয়ে। তখন আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। মনে হলো ওর অন্তরের অগ্নিশিখা যেন বাইরের কাপড়ের পারে পারে ওকে জড়িয়ে রয়েছে। এই আগুনই তো চাই, এই প্রত্যক্ষ আগুন। মক্ষীরানী, আমার এই একটি অনুরোধ রাখবেন, আর একদিন তেমনি অগ্নিশিখা সেজে আমাদের দেখা দেবেন। এতদিন আমি ছিলাম গ্রামের একটি ছোট্ট নদী। তখন ছিল আমার এক ছন্দ, এক ভাষা। কিন্তু কখন একদিন কোনো খবর না দিয়ে সমুদ্রের বান ডেকে গেল। আমার বুক ফুলে উঠল, আমার কুল ছাপিয়ে গেল। সমুদ্রের ডমরুর তালে তালে আমার স্রোতের কলতান আপনি বেজে বেজে উঠতে লাগলো। আমি আপনার রক্তের ভিতরকার সেই ধ্বনির ঠিক অর্থটা তো কিছুতেই বুঝতে পারলুম না। সে আমি কোথায় গেল? হঠাৎ আমার মধ্যে রূপের ঢেউ কোথা থেকে এমন করে ফেনিয়ে এলো? সন্দীপবাবুর দুই অতৃপ্ত চোখ আমার সৌন্দর্যের দিকে যেন পূজার প্রদীপের মতো জ্বলে উঠল। রূপেতে শক্তিতে আমি যে আশ্চর্য, সে কথা সন্দীপবাবুর সমস্ত চাওয়ায় কওয়ায় মন্দিরের কাঁসর ঘণ্টার মতো আকাশ ফাটিয়ে বাজতে লাগলো। সেদিন তাতেই পৃথিবীর অন্য সমস্ত আওয়াজ ঢেকে দিল। আমাকে কি বিধাতা আজ একেবারে নতুন করে সৃষ্টি করলেন? তার এতদিনকার অনাদরের শোধ দিয়ে দিলেন। যে সুন্দরী ছিল না সে সুন্দরী হয়ে উঠল, যে ছিল সামান্য সে নিজের মধ্যে সমস্ত বাংলাদেশের গৌরবকে প্রত্যক্ষ অনুভব করলে। সন্দীপবাবু তো কেবল একটি মাত্র মানুষ নন, তিনি যে একলাই দেশের লক্ষ লক্ষ চিত্তধারার মোহনার মতো। তাই তিনি যখন আমাকে বললেন মৌচাকের মক্ষীরানী, তখন সেদিনকার সমস্ত দেশ সেবকদের স্তব গুঞ্জন ধ্বনিতে আমার অভিষেক হয়ে গেল। এরপরে আমাদের ঘরের কোণে আমার বড় জায়ের নিঃশব্দ অবজ্ঞা আর আমার মেজ জায়ের সশব্দ পরিহাস আমাকে স্পর্শ করতেই পারলে না।
সমস্ত জগতের সঙ্গে আমার সম্বন্ধের পরিবর্তন হয়ে গেল। সন্দীপবাবু আমাকে বুঝিয়ে দিলেন আমাকে যেন সমস্ত দেশের ভারী দরকার। সেদিন সে কথা আমার বিশ্বাস করতে বাধেনি। আমি পারি, সমস্তই পারি। আমার মধ্যে একটা দিব্য শক্তি এসেছে। সে এমন একটা কিছু যাকে ইতিপূর্বে আমি অনুভব করিনি, যা আমার অতীত। আমার অন্তরের মধ্যে এই যে একটা বিপুল আবেগ হঠাৎ এলো, এই জিনিসটা কি সে নিয়ে আমার মনে কোনো দ্বিধা উঠবার সময় ছিল না। এ যেন আমারই, অথচ এ যেন আমার নয়। এ যেন আমার বাইরেকার, এ যেন সমস্ত দেশের, এ যেন বানের জল। এর জন্যে কোনো খিড়কির পুকুরের জবাবদিহি নেই। সন্দীপবাবু দেশ সম্বন্ধে প্রত্যেকটা ছোট বিষয় আমার পরামর্শ নিতেন। প্রথমটা আমার ভারী সংকোচ বোধ হতো, কিন্তু সেটা অল্প দিনেই কেটে গেল। আমি যা বললুম তাতেই সন্দীপবাবু আশ্চর্য হয়ে যেতেন। তিনি কেবলই বলতেন, আমরা পুরুষরা কেবলমাত্র ভাবতেই পারি, কিন্তু আপনারা বুঝতে পারেন, আপনাদের আর ভাবতে হয় না। মেয়েদের বিধাতা মানুষ থেকে সৃষ্টি করেছেন, আর পুরুষদের তিনি হাতে করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গড়েছেন। শুনতে শুনতে আমার বিশ্বাস হয়েছিল আমার মধ্যে সহজ বুদ্ধি, সহজ শক্তি এতই সহজ যে আমি নিজেই এতদিনে তাকে দেখতে পাইনি। দেশের চারিদিক থেকে নানা কথা নিয়ে সন্দীপবাবুর কাছে চিঠি আসতো, সে সমস্তই আমি পড়তুম। আমার মত না নিয়ে তার কোনোটার জবাব যেত না। মাঝে মাঝে এক একদিন সন্দীপবাবু আমার সঙ্গে মতে মিলতেন না, আমি তার সঙ্গে তর্ক করতুম না, কিন্তু তার দুদিন পরে সকালে যেন ঘুম থেকে উঠেই তিনি একটা আলো দেখতে পেতেন এবং তখনই আমাকে ডাকিয়ে এনে বলতেন, দেখুন, সেদিন আপনি যা বলেছিলেন সেটাই সত্য, আমার সমস্ত তর্ক ভুল। এক একদিন বলতেন, আপনার যে পরামর্শটি নিইনি সেইটাতেই আমি ঠকেছি। আচ্ছা, এর রহস্যটা কি আমাকে বুঝিয়ে দিতে পারেন? ক্রমে আমার বিশ্বাস পাকা হতে লাগলো যে সেদিন সমস্ত দেশে যা কিছু কাজ চলছিল তার মূলে ছিলেন সন্দীপবাবু, আর তারও মূলে ছিল একজন সামান্য স্ত্রীলোকের সহজ বুদ্ধি। প্রকাণ্ড একটা দায়িত্বের গৌরবে আমার মন ভরে রইল। আমাদের এই সমস্ত পরামর্শের মধ্যে আমার স্বামীর কোনো স্থান ছিল না। দাদা যেমন আপনার নাবালক ভাইটিকে খুবই ভালোবাসে, অথচ তার কাজে কর্মে তার বুদ্ধির ওপর কোনো ভরসা রাখে না, সন্দীপবাবু আমার স্বামীর সম্পর্কে সেই রকম ভাবটা প্রকাশ করতেন। আমার স্বামী যে এসব বিষয়ে একেবারে ছেলে মানুষ ছিল, তার বুদ্ধি বিবেচনা একেবারে উল্টো রকম, এই কথা সন্দীপবাবু যেন খুব গভীর স্নেহের সঙ্গে হাসতে হাসতে বলতেন। আমার স্বামীর এই সমস্ত অদ্ভুত মত ও বুদ্ধি বিপর্যয়ের মধ্যে এমন একটি মজার রস আছে, যেন সেই জন্যই সন্দীপবাবু তাকে আরো বেশি করে ভালোবাসতেন। তাই তিনি নিরতিশয় স্নেহের সঙ্গেই আমার স্বামীকে দেশের সমস্ত দায় থেকে একেবারে রেহাই দিয়েছিলেন। প্রকৃতির ডাক্তারিতে ব্যথা অসার করবার অনেক ওষুধ আছে। যখন কোনো একটা গভীর সম্বন্ধে নারী কাটা পড়ে থাকে, তখন ভিতরে ভিতরে কখন যে সেই ওষুধের যোগান ঘটে তা কেউ জানতে পারে না। অবশেষে একদিন জেগে উঠে দেখা যায় মস্ত একটা ব্যবচ্ছেদ ঘটে গিয়েছে। আমার জীবনের সবচেয়ে বড় সম্বন্ধের মধ্যে যখন ছুরি চলছিল, তখন আমার মন এমন একটা তীব্র আবেগের গ্যাসে আগা ঘোড়া আচ্ছন্ন হয়ে রইল যে আমি টেরই পেলুম না কত বড় নিষ্ঠুর একটা কাণ্ড ঘটছে। এই বুঝি মেয়েদেরই স্বভাব। তাদের হৃদয়াবেগ যখন একদিকে প্রবল হয়ে জেগে ওঠে, অন্যদিকে তাদের আর কিছুই সার থাকে না। এই জন্যই আমরা প্রলয়ঙ্কারী। আমরা আমাদের অন্ধ প্রকৃতি নিয়ে প্রলয় করি, কেবল বুদ্ধি দিয়ে নয়। আমরা নদীর মতো কুলের মধ্যে দিয়ে যখন বয়ে যায়, তখন আমাদের সমস্ত দিয়ে আমরা পালন করি। যখন কুল ছাপিয়ে বইতে থাকি, তখন আমাদের সমস্ত দিয়ে আমরা বিনাশ করি। সন্দীপের আত্মকথা। আমি বুঝতে পারছি একটা গোলমাল বেঁধেছে। সেদিন তার একটু পরিচয় পাওয়া গেল। নিখিলেশের বৈঠকখানার ঘরটা আমি আসার পর থেকে
সদর ও অন্দরে মিশিয়ে একটা উভচর জাতীয় পদার্থ হয়ে দাঁড়িয়েছিল। সেখানে বাইরের থেকে আমার অধিকার ছিল, ভিতরের থেকে মক্ষীর বাধা ছিল না। আমাদের এই অধিকার যদি আমরা কিছু কিছু হাতে রেখে রয়ে শোয়ে ভোগ করতুম, তাহলে হয়তো লোকের একরকম সয়ে যেত। কিন্তু বাঁধ যখন প্রথম ভাঙে, তখনই জলের তোড়টা হয় বেশি। বৈঠকখানা ঘরে আমাদের সভাটা এমনি জোরে চলতে লাগলো যে আর কোনো কথা মনেই রইল না। বৈঠকখানা ঘরে যখন মক্ষী আসে, আমার ঘর থেকে আমি একরকম করে টের পাই। খানিকটা বালা চুরির, খানিকটা এটা ওটার শব্দ পাওয়া যায়। ঘরের দরজাটা বোধ করি সে একটু অনাবশ্যক জোরে খা দিয়েই খোলে। তারপরে বইয়ের আলমারির কাঁচের পাল্লাটা একটু আঁট আছে, সেটা টেনে খুলতে গেলে যথেষ্ট শব্দ ওঠে। বৈঠকখানায় এসে দেখি দরজার দিকে পিছন করে মক্ষী সেলফ থেকে মনের মতো বই বাছাই করতে অত্যন্ত বেশি মনোযোগী। তখন তাকে এই দুরূহ কাজে সাহায্য করবার প্রস্তাব করতেই সে চমকে উঠে আপত্তি করে। তারপরে অন্য প্রসঙ্গ উঠে পড়ে। সেদিন বৃহস্পতিবারের বারবেলায় পূর্বোক্ত রকমের শব্দ লক্ষ্য করেই ঘর থেকে রওনা হয়েছিলুম। পথের মাঝখানে বারান্দায় দেখি এক দারোয়ান খাড়া, তার প্রতি ভ্রুক্ষেপ না করেই চলেছিলুম। এমন সময় সে পথ আগলে বললে, বাবু, ওদিকে যাবেন না। যাব না? কেন? বৈঠকখানা ঘরে রানীমা আছেন। আচ্ছা, তোমার রানীমাকে খবর দাও যে সন্দীপবাবু দেখা করতে চান। না, সে হবে না, হুকুম নেই। ভারী রাগ হলো, গলা একটু চড়িয়ে বললুম, আমি হুকুম করছি, তুমি জিজ্ঞেস করে এসো। গতিক দেখে দারোয়ান একটু থমকে গেল। তখন আমি তাকে পাশে ঠেলে ঘরের দিকে এগুলুম। যখন প্রায় দরজার কাছ বরাবর পৌঁছেছি, এমন সময় তাড়াতাড়ি সে কর্তব্য পালন করার জন্য ছুটে এসে আমার হাত চেপে ধরে বললে, বাবু, যাবেন না। কি? আমার গায়ে হাত? আমি হাত ছিনিয়ে নিয়ে তার গালে এক চর কষিয়ে দিলুম। এমন সময় মক্ষী ঘর থেকে বেরিয়ে এসেই দেখে দারোয়ান আমাকে অপমান করবার উপক্রম করছে। তার সেই মূর্তি আমি কখনো ভুলব না। মক্ষী যে সুন্দরী সেটা আমার আবিষ্কার। আমাদের দেশে অধিকাংশ লোক ওর দিকে তাকাবে না। লম্বা ছিপছিপে গড়ন, যাকে আমাদের রূপরসজ্ঞ লোকেরা নিন্দে করে বলে ঢ্যাঙা। আর ওই ঢ্যাঙা গড়নটি আমাকে মুগ্ধ করে, যেন প্রাণের ফোয়ারার ধারা সৃষ্টিকর্তার হৃদয় গুহা থেকে বেগে উপরের দিকে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। ওর রং শ্যামলা, কিন্তু সে যে ইস্পাতের তলোয়ারের মতো শ্যামলা। কি তেজ আর কি ধার! সেই তেজ সেদিন ওর সমস্ত মুখে চোখে ঝিকমিক করে উঠল। চৌকাঠের উপর দাঁড়িয়ে তর্জনী তুলে রানী বললে, ননকু, চলে যাও। আমি বললুম, আপনি রাগ করবেন না, নিষেধ যখন আছে তখন আমি চলে যাচ্ছি। মক্ষী কম্পিত স্বরে বললেন, না, আপনি যাবেন না, ঘরে আসুন। এ তো অনুরোধ নয়, এ হুকুম। আমি ঘরে এসে চৌকিতে বসে একখানা হাত পাখা নিয়ে হাওয়া খেতে লাগলুম। মক্ষী একটা কাগজের টুকরোয় পেন্সিল দিয়ে কি লিখে বেহারাকে ডেকে বললেন, বাবুকে দিয়ে এসো। আমি বললুম, আমাকে মাফ করবেন, ধৈর্য রাখতে পারিনি, দারোয়ানটাকে মেরেছি। মক্ষী বললে, বেশ করেছেন, কিন্তু ও বেচারার তো কোনো দোষ নেই, ও তো কর্তব্য পালন করেছে। এমন সময় নিখিল ঘরে ঢুকলো। আমি দ্রুত চৌকি থেকে উঠে তার দিকে পিঠ করে জানলার কাছে গিয়ে দাঁড়ালুম। মক্ষী নিখিলকে বললে, আজ ননকু দারোয়ান সন্দীপবাবুকে অপমান করেছে। নিখিল এমনি ভালো মানুষের মতো আশ্চর্য হয়ে বললে, কেন? যে আমি আর থাকতে পারলুম না। মুখ ফিরিয়ে তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকালুম। ভাবলুম, সাধু লোকের সত্যের বড়াই স্ত্রীর কাছে টেকে না, যদি তেমন স্ত্রী হয়। মক্ষী বললে, সন্দীপবাবু বৈঠকখানায় আসছিলেন, সে ওর পথ আটক করে বললে হুকুম নেই। নিখিল জিজ্ঞাসা করলে, কার হুকুম নেই? মক্ষী বললে, তা কেমন করে বলবো?
রাগে ক্ষোভে মক্ষীর চোখ দিয়ে জল পড়ে পড়ে আর কি। দারোয়ানকে নিখিল ডেকে পাঠালে। সে বললে, হুজুর, আমার তো কসুর নেই, হুকুম তামিল করেছি। কার হুকুম? বড় রানীমা, মেজ রানীমা আমাকে ডেকে বলে দিয়েছেন। ক্ষণকালের জন্য সবাই আমরা চুপ করে রইলুম। দারোয়ান চলে গেলে মক্ষী বললেন, নঙ্কুকে ছাড়িয়ে দিতে হবে। নিখিল চুপ করে রইল। আমি বুঝলুম ওর ন্যায় বুদ্ধিতে খটকা লাগলো। ওর খটকার আর অন্ত নেই, কিন্তু বড় শক্ত সমস্যা। সোজা মেয়ে তো নয়। ননকুকে ছাড়ানোর উপলক্ষে জায়েদের উপর অপমানের শোধ তোলা চায়। নিখিল চুপ করে রইল। তখন মক্ষীর চোখ দিয়ে আগুন ঠিকরে পড়তে লাগলো। নিখিলের ভালো মানুষের পরে তার ঘৃণার আর অন্ত রইল না। নিখিল কোনো কথা না বলে উঠে ঘর থেকে চলে গেল। পরদিন সেই দারোয়ানকে দেখা গেল না। খবর নিয়ে শুনলুম তাকে নিখিল মফস্বলের কোন কাজে নিযুক্ত করে পাঠিয়েছে। দারোয়ানজির তাতে লাভ বই ক্ষতি হয়নি। এইটুকুর ভিতরে নেপথ্যে কত ঝড় বয়ে গেছে সে তো আভাসে বুঝতে পারছি। বারে বারে কেবল এই কথাই মনে হয়, নিখিল অদ্ভুত মানুষ, একেবারে সৃষ্টি ছাড়া। এর ফল হলো এই যে, এরপরে কিছুদিন মক্ষী রোজই বৈঠকখানায় এসে বেহারাকে দিয়ে আমাকে ডাকিয়ে এনে আলাপ করতে আরম্ভ করলে। কোন রকম প্রয়োজনের কিংবা আকস্মিকতার ছুতোটুকু পর্যন্ত রাখলে না। এমন করেই ভাবভঙ্গি ক্রমে আকার ইঙ্গিতে অস্পষ্ট ক্রমে স্পষ্টতায় জমে উঠতে থাকে। এই যে ঘরের বউ, বাইরের পুরুষের পক্ষে একেবারে নক্ষত্র লোকের মানুষ। এখানে কোনো বাঁধা পথ নেই। এই পথহীন শূন্যের ভিতর দিয়ে ক্রমে ক্রমে টানাটানি, জানাজানি, অদৃশ্য হাওয়ায় হাওয়ায় সংস্কারের পর্দা একটার পর আর একটা উড়িয়ে দিয়ে কোনো এক সময় একেবারে উলঙ্গ প্রকৃতির মাঝখানে এসে পৌঁছনো সত্যেরই এক আশ্চর্য জয়যাত্রা। সত্য নয় তো কি? স্ত্রী পুরুষের পরস্পরের যে মিলের টান, সেটা হলো একটা বাস্তব জিনিস। ধুলোর কণা থেকে আরম্ভ করে আকাশের তারা পর্যন্ত জগতের সমস্ত বস্তুপুঞ্জ তার পক্ষে, আর মানুষ তাকে কতকগুলো বচন দিয়ে আড়ালে রাখতে চায়। তাকে ঘর গড়া বিধিনিষেধ দিয়ে নিজের ঘরের জিনিস করে বানাতে বসেছে, যেন সৌরজগৎকে গলিয়ে জামাইয়ের জন্য ঘড়ি চেন করবার ফরমাস। তারপরে বাস্তব যেদিন বস্তুর ডাক শুনে জেগে ওঠে, মানুষের সমস্ত কথার ফাঁকি এক মুহূর্তেই উড়িয়ে পুড়িয়ে দিয়ে আপনার জায়গায় এসে দাঁড়ায়, তখন ধর্ম বলো, বিশ্বাস বলো, কেউ কি তাকে ঠেকাতে পারে? তখন কত ধিক্কার, কত হাহাকার, কত শাসন। কিন্তু ঝড়ের সঙ্গে ঝগড়া করবে কি মুখের কথায়? সে তো জবাব দেয় না, সে শুধু নাড়া দেয়। সে যে বাস্তব। তাই চোখের সামনে সত্যের এই প্রত্যক্ষ প্রকাশ দেখতে আমার ভারী চমৎকার লাগছে। কত লজ্জা, কত ভয়, কত দ্বিধা, তাই যদি না থাকবে তবে সত্যের রস রইল কি? এই যে পা কাঁপতে থাকা, এই যে থেকে থেকে মুখ ফেরানো, এ বড় মিষ্টি। আর এই ছলনা শুধু অন্যকে নয়, নিজেকে। বাস্তবকে যখন অবাস্তবের সঙ্গে লড়াই করতে হয়, তখন ছলনা তার প্রধান অস্ত্র। কেননা বস্তুকে তার শত্রুপক্ষ লজ্জা দিয়ে বলে, তুমি স্থূল। তাই হয় তাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হয়, নয় মায়া আবরণ পরে বেড়াতে হয়। যেরকম অবস্থা, তাতে সে জোর করে বলতে পারে না যে হ্যাঁ আমি স্থূল, কেননা আমি সত্য, আমি মাংস, আমি প্রবৃত্তি, আমি ক্ষুধা, নির্লজ্জ নির্দয়। যেমন নির্লজ্জ নির্দয় এই প্রচণ্ড পাথর, যা বৃষ্টির ধারায় পাহাড়ের উপর থেকে লোকালয়ের মাথার উপরে গড়িয়ে এসে পড়ে। তারপরে সে বাঁচুক আর সে মরুক। আমি সমস্তই দেখতে পাচ্ছি। ওই যে পর্দা উড়ে উড়ে পড়ছে, ওই যে দেখতে পাচ্ছি প্রলয়ের রাস্তায় যাত্রার সাজসজ্জা চলছে, ওই যে লাল ফিতেটুকু, ছোট্ট এতটুকু, রাশি রাশি ঘষা চুলের ভিতর থেকে একটুখানি দেখা যাচ্ছে। ও যে কালবৈশাখীর লোলুপ জিহ্বা, কামনার গোপন উদ্দীপনায় রাঙা, ওই যে পাড়ের এতটুকু ভঙ্গি, ওই যে জ্যাকেটের এতটুকু ইঙ্গিত,
আমি যে স্পষ্ট অনুভব করছি তার উত্তাপ, অথচ এসব আয়োজন অনেকটা অগোচরে হচ্ছে এবং অগোচরে থাকছে। যে করছে সেও সম্পূর্ণ জানে না। কেন জানে না? তার কারণ মানুষ বরাবর বাস্তবকে ঢাকা দিয়ে দিয়ে বাস্তবকে স্পষ্ট করে জানবার এবং মানবার উপায় নিজের হাতে নষ্ট করেছে। বাস্তবকে মানুষ লজ্জা করে, তাই মানুষের তৈরি রাশি রাশি ঢাকাঢুকির ভিতর দিয়ে লুকিয়ে লুকিয়ে তাকে নিজের কাজ করতে হয়। এই জন্য তার গতিবিধি জানতে পারিনি। অবশেষে হঠাৎ যখন সে একেবারে ঘাড়ের উপর এসে পড়ে, তখন তাকে আর অস্বীকার করবার জো থাকে না। মানুষ তাকে শয়তান বলে বদনাম দিয়ে তাড়াতে চেয়েছে। সেই জন্যই সাপের মূর্তি ধরে স্বর্গোদ্যানে সে লুকিয়ে প্রবেশ করে। তার কানে কানে কথা কয়ে মানব প্রেয়সীর চোখ ফুটিয়ে দিয়ে তাকে বিদ্রোহী করে তোলে। তারপর থেকে আর আরাম নেই, তারপরে মরণ আর কি। উলঙ্গ বাস্তব আজ ভাবুকতার জেলখানা ভেঙে আলোকের মধ্যে বেরিয়ে আসছে। এর পদে পদেই আমার আনন্দ ঘনিয়ে উঠছে। যা চাই সে খুব কাছে আসবে, তাকে মোটা করে পাবো, তাকে শক্ত করে ধরবো, তাকে কিছুতেই ছাড়বো না। মাঝখানে যা কিছু আছে তা ভেঙে চুরমার হয়ে ধুলোয় লুটাবে, হাওয়ায় উড়বে। এই আনন্দ, এই তো আনন্দ, এই তো বাস্তবের তাণ্ডব নৃত্য। তারপরে মরণ, বাঁচন, ভালো মন্দ, সুখ দুঃখ তুচ্ছ তুচ্ছ তুচ্ছ। আমার মক্ষীরানী স্বপ্নের ঘোরেই চলেছে। সে জানে না কোন পথে চলেছে। সময় আসবার আগে তাকে হঠাৎ জানিয়ে তার ঘুম ভাঙিয়ে দেওয়া নিরাপদ নয়। আমি যে কিছুই লক্ষ্য করিনি এইটা জানানোই ভালো। সেদিন আমি যখন খাচ্ছিলুম, মক্ষীরানী আমার মুখের দিকে একরকম করে তাকিয়েছিল। একেবারে ভুলে গিয়েছিল এই চেয়ে থাকার অর্থটা কি। আমি হঠাৎ এক সময় তার চোখের দিকে চোখ তুলতেই তার মুখ লাল হয়ে উঠল। চোখ অন্যদিকে ফিরিয়ে নিলে আমি বললুম, আপনি আমার খাওয়া দেখে একেবারে অবাক হয়ে গেছেন। অনেক জিনিস লুকিয়ে রাখতে পারি, কিন্তু আমার এই লোভটা পদে পদে ধরা পড়ে। তা দেখুন, আমি যখন নিজের হয়ে লজ্জা করিনি, তখন আপনি আমার হয়ে লজ্জা করবেন না। সে ঘাড় বেঁকিয়ে আরো লাল হয়ে উঠে বলতে লাগলো, না না, আপনি। আমি বললুম, আমি জানি লোভী মানুষকে মেয়েরা ভালোবাসে। এই লোভের উপর দিয়েই তো মেয়েরা তাদের জয় করে। আমি লোভী, তাই বরাবর মেয়েদের কাছ থেকে আদর পেয়ে পেয়ে আজ আমার এমন দশা হয়েছে যে আর লজ্জার লেশ মাত্র নেই। অতএব আপনি একদৃষ্টে অবাক হয়ে তাকিয়ে আমার খাওয়া দেখুন না। আমি কিচ্ছু কেয়ার করিনি। এই ডাঁটাগুলি প্রত্যেকটিকে চিবিয়ে একেবারে নিঃসত্ব করে ফেলে তবে ছাড়বো, এই আমার স্বভাব। আমি কিছুদিন আগে আজকালকার দিনের একখানি ইংরেজি বই পড়ছিলুম। তাতে স্ত্রী পুরুষের মিলন নীতি সম্বন্ধে খুব স্পষ্ট স্পষ্ট বক্তব্য আছে। সেইটাই আমি ওদের বৈঠকখানায় ফেলে গিয়েছিলুম। একদিন দুপুরবেলায় আমি কি জন্য সেই ঘরে ঢুকেই দেখি মক্ষীরানী সে বইটা হাতে করে নিয়ে পড়ছে। পায়ের শব্দ পেয়েই তাড়াতাড়ি সেটার উপর আর একটা বই চাপা দিয়ে উঠে পড়ল। যে বইটা চাপা দিল সেটা লংফেলোর কবিতা। আমি বললুম, দেখুন দেখুন, আপনারা কবিতার বই পড়তে লজ্জা পান কেন আমি কিছুতেই বুঝতে পারি না। লজ্জা পাবার কথা পুরুষের, কেননা আমরা কেউ বা অ্যাটর্নি, কেউ বা ইঞ্জিনিয়ার। আমাদের যদি কবিতা পড়তেই হয় তাহলে অর্ধেক রাত্রে দরজা বন্ধ করে পড়া উচিত। কবিতার সঙ্গেই তো আপনাদের আগাগোড়া মিল। যে বিধাতা আপনাদের সৃষ্টি করেছেন তিনি যে গীতি কবি। জয়দেব তাঁরই পায়ের কাছে বসে ললিত লবঙ্গলতায় হাত পাকিয়েছেন। মক্ষীরানী কোনো জবাব না দিয়ে হেসে লাল হয়ে চলে যাবার উদ্যোগ করতেই আমি বললুম, না, সে হবে না। আপনি বসে বসে পড়ুন। আমি একখানা বই ফেলে গিয়েছিলুম, সেটা নিয়েই দৌড় দিচ্ছি। আমার বইখানা টেবিল থেকে তুলে নিলুম। বললুম, ভাগ্যে এ বই আপনার হাতে পড়েনি, তাহলে আপনি হয়তো আমাকে মারতে আসতেন। মক্ষী বললে, কেন? আমি বললুম, কেননা এ কবিতার বই নয়। এতে যা আছে সে একেবারে মানুষের মোটা কথা, খুব মোটা করেই বলা, কোনো রকম চাতুরি নেই। আমার খুব ইচ্ছে ছিল এ বইটা নিখিল পড়ে। একটুখানি ভ্রু কুঞ্চিত করে মক্ষী বললে, কেন বলুন দেখি?
আমি বললুম, ও যে পুরুষ মানুষ, আমাদেরই দলের লোক। এই স্থূল জগৎটাকে ও কেবলই ঝাপসা করে দেখতে চায়, সেই জন্যই ওর সঙ্গে আমার ঝগড়া বাঁধে। আপনি তো দেখছেন, সেই জন্যই আমাদের স্বদেশী ব্যাপারটাকে ও লংফেলোর কবিতার মতো ঠাউরেছে, যেন ফি কথায় মধুর ছন্দ বাঁচিয়ে চলতে হবে, এই রকম ওর মতলব। আমরা গদ্যের গদা নিয়ে বেড়াই, আমরা ছন্দ ভাঙার দল। মক্ষী বললে, স্বদেশীর সঙ্গে এই বইটার যোগ কি? আমি বললুম, আপনি পড়ে দেখলেই বুঝতে পারবেন। কি স্বদেশ, কি অন্য সব বিষয়ে নিখিল বানানো কথা নিয়ে বলতে চায়, তাই পদে পদে মানুষের যেটা স্বভাব তারই সঙ্গে ওর ঠোকাঠুকি বাঁধে, তখনও স্বভাবকে গাল দিতে থাকে। কিছুতেই এ কথাটাও মানতে চায় না যে কথা তৈরি হবার বহু আগেই আমাদের স্বভাব তৈরি হয়ে গেছে, কথা থেমে যাবার বহু পরেও আমাদের স্বভাব বেঁচে থাকবে। মক্ষী খানিকক্ষণ চুপ করে রইল, তারপরে গম্ভীর স্বরে বললে, স্বভাবের চেয়ে বড় হতে চাওয়াটাই কি আমাদের স্বভাব নয়? আমি মনে মনে হাসলুম। ওগো রানী, এ তোমার আপন বলি নয়, এ যে নিখিলেশের কাছে শেখা। তুমি সম্পূর্ণ সুস্থ প্রকৃতস্থ মানুষ, স্বভাবের রসে দিব্যি টসটস করছো। যেমনি স্বভাবের ডাক শুনেছ, অমনি তোমার সমস্ত রক্ত মাংস সাড়া দিতে শুরু করেছে। এতদিন এরা তোমার কানে যে মন্ত্র দিয়েছে, সেই মায়া মন্ত্র জালে তোমাকে ধরে রাখতে পারবে কেন? তুমি যে জীবনের আগুনের তেজে শিরায় শিরায় জ্বলছ, আমি কি জানি নে? তোমাকে সাধু কথায় ভিজে গামছা জড়িয়ে ঠান্ডা রাখবে আর কতদিন? আমি বললুম, পৃথিবীতে দুর্বল লোকের সংখ্যাই বেশি, তারা নিজের প্রাণ বাঁচাবার জন্য ওই রকমের মন্ত্র দিন রাত পৃথিবীর কানে আওড়ে আওড়ে সকল লোকের কান খারাপ করে দিচ্ছে। স্বভাব যাদের বঞ্চিত করে কাহিল করে রেখেছে, তারাই অন্যের স্বভাবকে কাহিল করবার পরামর্শ দেয়। মক্ষী বললে, আমরা মেয়েরাও তো দুর্বল, দুর্বলের ষড়যন্ত্রে আমাদেরও তো যোগ দিতে হবে। আমি হেসে বললুম, কে বললে দুর্বল? পুরুষ মানুষ তোমাদের অবলা বলে স্তুতিবাদ করে করে তোমাদের লজ্জা দিয়ে দুর্বল করে রেখেছে। আমার বিশ্বাস তোমরাই সবল। তোমরা পুরুষের মন্ত্রে গড়া দুর্গ ভেঙে ফেলে ভয়ঙ্করী হয়ে মুক্তি লাভ করবে, এ আমি লিখে পড়ে দিচ্ছি। বাইরেই পুরুষেরা হাঁক ডাক করে বেড়ায়, কিন্তু তাদের ভিতরটা তো দেখেছ, তারা অত্যন্ত বদ্ধ জীব। আজ পর্যন্ত তারাই তো নিজের হাতে শাস্ত্র গড়ে নিজেকে বেঁধেছে, নিজের ফুঁয়ে এবং আগুনে মেয়েজাতকে সোনার শিকল বানিয়ে অন্তরে বাইরে আপনাকে জড়িয়েছে। এমনি করে নিজের ফাঁদে নিজেকে বাঁধবার অদ্ভুত ক্ষমতা যদি পুরুষের না থাকতো, তাহলে পুরুষকে আজ ধরে রাখত কে? নিজের তৈরি ফাঁদই পুরুষের সবচেয়ে বড় উপাস্য দেবতা। তাকেই পুরুষ নানা রঙে রাঙিয়েছে, নানা সাজে সাজিয়েছে, নানা নামে পুজো দিয়েছে। কিন্তু মেয়েরা, তোমরাই দেহ দিয়ে মন দিয়ে পৃথিবীতে রক্ত মাংসের বাস্তবকে চেয়েছ, বাস্তবকে জন্ম দিয়েছ, বাস্তবকে পালন করেছ। মক্ষী শিক্ষিত মেয়ে, সহজে তর্ক করতে ছাড়ে না। সে বললে, তাই যদি সত্যি হতো, তাহলে পুরুষ কি মেয়েদের পছন্দ করতে পারত? আমি বললুম, মেয়েরা সেই বিপদের কথা জানে। তারা জানে পুরুষ জাতটা স্বভাবত ফাঁকি ভালোবাসে, সেজন্য তারা পুরুষের কাছ থেকেই কথা ধার করে ফাঁকি সেজে পুরুষকে ভোলাবার চেষ্টা করে। তারা জানে খাদ্যের চেয়ে মদের দিকেই স্বভাব মাতাল পুরুষ জাতটার ঝোঁক বেশি। সেজন্যই নানা কৌশলে নানা ভাবে ভঙ্গিতে তারা নিজেকে মদ বলেই চালাতে চায়। আসলে তারা যে খাদ্য, সেটা যথাযোগ্য গোপন করে রাখে। মেয়েরা বস্তুতন্ত্র, তাদের কোনো মোহের উপকরণের দরকার করে না। পুরুষের জন্যই তো যত রকম বেরকম মোহের আয়োজন। মেয়েরা মোহিনী হয়েছে নেহাত দায়ে পড়ে। মক্ষী বললে, তবে মোহ ভাঙতে চান কেন? আমি বললুম, স্বাধীনতা চাই বলে। দেশেরও স্বাধীনতা চাই, মানুষের সঙ্গে সম্বন্ধেরও স্বাধীনতা চাই। দেশ আমার কাছে অত্যন্ত বাস্তব,
সেই জন্য আমি কোনো নীতিকথার ধোঁয়ায় তাকে একটুকু আড়াল করে দেখতে পারবো না। আমি আমার কাছে অত্যন্ত বাস্তব, তুমি আমার কাছে অত্যন্ত বাস্তব। সেই জন্য মাঝখানে কেবল কতকগুলো কথা ছড়িয়ে মানুষের কাছে মানুষকে দুর্গম দুর্বোধ্য করে তোলবার ব্যবসায়ী আমি একটুও পছন্দ করি না। আমার মনে ছিল যে লোক ঘুমাতে ঘুমাতে চলছে, তাকে হঠাৎ চমকিয়ে দেওয়া কিছু নয়। কিন্তু আমার স্বভাবটা যে দুর্দাম, ধীরে সুস্থে চলা আমার চাল নয়। আমি যে কথা সেদিন বললুম তার ভঙ্গিটা, তার সুরটা বড় সাহসিক। জানি এরকম কথার প্রথম আঘাত কিছু দুঃসহ, কিন্তু মেয়েদের কাছে সাহসিকদেরই জয়। পুরুষরা ভালোবাসে ধোঁয়াকে আর মেয়েরা ভালোবাসে বস্তুকে। সেই জন্যই পুরুষ পুজো করতে ছোটে তার নিজের আইডিয়ার অবতারকে, আর মেয়েরা তাদের সমস্ত অর্ঘ্য এনে হাজির করে প্রবলের পায়ের তলায়। আমাদের কথাটা ঠিক গরম হয়ে উঠতে চলেছে এমন সময় আমাদের ঘরের মধ্যে নিখিলের ছোটবেলাকার মাস্টার চন্দ্রনাথ বাবু এসে উপস্থিত। মোটের উপরে পৃথিবী জায়গাটা বেশ ভালোই ছিল, কিন্তু এইসব মাস্টার মশাইদের উৎপাতে এখান থেকে বাস ওঠাতেই ইচ্ছে করে। নিখিলেশের মতো মানুষ মৃত্যুকাল পর্যন্ত এই সংসারটাকে স্কুল বানিয়ে রেখে দিতে চায়। বয়স হলো, তবু স্কুল পিছন পিছন চলল। সংসারে প্রবেশ করলে সেখানেও স্কুল এসে ঢুকলো। উচিত মরবার সময় স্কুল মাস্টারটিকে সহমরণে টেনে নিয়ে যাওয়া। সেদিন আমাদের আলাপের মাঝখানে অসময়ে সে মূর্তিমান স্কুল এসে হাজির। আমাদের সকলেরই ধাতের মধ্যে এক জায়গায় একটা ছাত্র বাস করে আছে বোধ করি। আমি যে এহানো দুর্বৃত্ত, আমিও কেমন থমকে গেলুম। আর আমার মুখী, তার মুখ দেখে মনে হয় সে এক মুহূর্তে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী হয়ে একেবারে প্রথম সারে গম্ভীর হয়ে বসে গেল। তার হঠাৎ যেন মনে পড়ে গেল পৃথিবীতে পরীক্ষায় উত্তীর্ণ হবার একটা দায় আছে। এক একটা মানুষ রেলের পয়েন্টসম্যানের মতো পথের ধারে বসে থাকে, তার ভাবনার গাড়িকে খামোকা এক লাইন থেকে আর এক লাইনে চালান করে দেয়। চন্দ্রনাথবাবু ঘরে ঢুকেই সংকুচিত হয়ে ফিরে যাবার চেষ্টা করছিলেন। মাফ করবেন, আমি কথাটা শেষ করতে না করতেই মক্ষী তার পায়ের কাছে নত হয়ে প্রণাম করলে আর বললে, মাস্টারমশাই যাবেন না, আপনি বসুন। সে যেন ডুব জলে পড়ে গেছে, মাস্টারমশাইয়ের আশ্রয় চাই। ভীরু, কিংবা আমি হয়তো ভুল বুঝছি। এর ভিতরে হয়তো একটা ছলনা আছে, নিজের দাম বাড়াবার ইচ্ছা। মক্ষী হয়তো আমাকে আড়ম্বর করে জানাতে চায় যে, তুমি ভাবছো তুমি আমাকে অভিভূত করে দিয়েছ, কিন্তু তোমার চেয়ে চন্দ্রনাথ বাবুকে আমি ঢের বেশি শ্রদ্ধা করি, তাই করো না। মাস্টার মশাইদের তো শ্রদ্ধা করতেই হবে। আমি তো মাস্টার মশাই নই, আমি ফাঁকা শ্রদ্ধাও চাইনি। আমি তো বলেইছি, ফাঁকিতে আমার পেট ভরে না, আমি বস্তু চিনি। চন্দ্রনাথ বাবু স্বদেশী কথা তুললেন। আমার ইচ্ছে ছিল তাকে এক টানা বকে যেতে দেব, কোনো জবাব করব না। বুড়ো মানুষকে কথা কইতে দেওয়া ভালো, তাতে তাদের মনে হয় তারাই বুঝি সংসারের কলে দম দিচ্ছে। বেচারারা জানতে পারে না তাদের রসনা যেখানে চলছে, সংসার তার থেকে অনেক দূরে চলছে। প্রথমে খানিকটা চুপ করেই ছিল, কিন্তু সন্দীপ চন্দ্রের ধৈর্য আছে এ বদনাম তার পরম শত্রুরাও দিতে পারবে না। চন্দ্রনাথ বাবু যখন বললেন, দেখুন, আমরা কোনোদিনই চাষবাস করিনি, আজ এখনই হাতে হাতে ফসল পাবো এমন আশা যদি করি, তবে আমি থাকতে পারলুম না। আমি বললুম, আমরা তো ফসল চাইনি, আমরা বলি মা ফলে এসো কদাচান। চন্দ্রনাথ বাবু আশ্চর্য হয়ে গেলেন, বললেন, তবে আপনারা কি চান? আমি বললুম, কাঁটা গাছ, যার আবাদে কোনো খরচ নেই। মাস্টারমশাই বললেন, কাঁটা গাছ পরের রাস্তা কেবল বন্ধ করে না, নিজের রাস্তাতেও সে জঞ্জাল। আমি বললুম, ওটা হলো স্কুলে পড়াবার নীতিবচন, আমরা তো খড়ি হাতে বোর্ডে বচন লিখছি নে। আমাদের বুক চলছে,
এখন সেইটাই বড় কথা। এখন আমরা পরের পায়ের তেলোর কথা মনে রেখে পথে কাঁটা দেব। তারপরে যখন নিজের পায়ে বিঁধবে তখন না হয় ধীরে সুস্থে অনুতাপ করা যাবে। সেটা এমনিই কি বেশি? মরবার বয়স যখন হবে তখন ঠান্ডা হবার সময় হবে। যখন জরুনির বয়স তখন ছটফট করাই শোভা পায়। চন্দ্রনাথবাবু একটু হেসে বললেন, ছটফট করতে চান করুন, কিন্তু সেইটাকেই বীরত্ব কিংবা কৃতিত্ব মনে করে নিজেকে বাহবা দেবেন না। পৃথিবীতে যে জাত আপনার জাতকে বাঁচিয়েছে তারা ছটফট করেনি, তারা কাজ করেছে। কাজটাকে যারা বরাবর বাঘের মতো দেখে এসেছে তারাই আচমকা ঘুম থেকে জেগে উঠেই মনে হয় অকাজের পথ দিয়েই তারা তাড়াতাড়ি সংসারে দৌড়ে যাবে। খুব একটা কড়া জবাব দেবার জন্যই যখন কোমর বেঁধে দাঁড়াচ্ছি এমন সময় নিখিল এলো। চন্দ্রনাথবাবু উঠে মুখের দিকে চেয়ে বললেন, আমি এখন যাই মা, আমার আজ কাজ আছে। তিনি চলে যেতে আমি আমার সেই ইংরেজি বইটা দেখিয়ে নিখিলকে বললুম, মক্ষীরানীকে বইটার কথা বলেছিলুম। পৃথিবীর 15.5 আনা মানুষকে মিথ্যের দ্বারা ফাঁকি দিতে হয়, আর এই স্কুল মাস্টারের চিরকেলে ছাত্রটিকে সত্যের দ্বারা ফাঁকি দেওয়াই সহজ। নিখিলকে জেনে শুনে ঠকতে দিলেই তবেও ভালো করে ঠকে, তাই ওর সঙ্গে দেখা বিনতির খেলায় ভালো খেলা। নিখিল বইটার নাম পড়ে দেখে চুপ করে রইল। আমি বললুম, মানুষ নিজের এই বাসের পৃথিবীটাকে নানা কথা দিয়ে ভারী অস্পষ্ট করে তুলেছে। এসব লেখকেরা ঝাঁটা হাতে করে উপরকার ধুলো উড়িয়ে দিয়ে ভিতরকার বস্তুটাকে স্পষ্ট করে তোলবার কাজে লেগেছে। তাই আমি বলছিলুম, এই বইটা তোমার পড়ে দেখা ভালো। নিখিল বললে, আমি পড়েছি। তোমার কি বোধ হয়? এরকম বই নিয়ে যারা সত্য সত্য ভাবতে চায় তাদের পক্ষে ভালো, যারা ফাঁকি দিতে চায় তাদের পক্ষে বিষ। আমি বললুম, তার অর্থটা কি? নিখিল বললে, দেখো, আজকের দিনে সমাজে যে লোক এমন কথা বলে যে নিজের সম্পত্তিতে কোনো মানুষের একান্ত অধিকার নেই, সে যদি নির্লোভ হয় তবেই তার মুখে এই কথা সাজে, আর সে যদি স্বভাবতই চোর হয় তবে কথাটা তার মুখে ঘোর মিথ্যে। প্রবৃত্তি যদি প্রবল থাকে তবে এসব বইয়ের ঠিক মানে পাওয়া যাবে না। আমি বললুম, প্রবৃত্তিই তো প্রকৃতির সে গ্যাস পোস্ট যার আলোতে আমরা এসব রাস্তার খোঁজ পাই। প্রবৃত্তিকে যারা মিথ্যে বলে তারা চোখ উপড়ে ফেলেই দিব্যদৃষ্টি পাবার দুরাশা করে। নিখিল বললে, প্রবৃত্তিকে আমি তখনই সত্য মনে করি যখন তার সঙ্গে সঙ্গেই নিবৃত্তিকেও সত্য বলি। চোখের ভিতরে কোনো জিনিস গুঁজে দেখতে গেলে চোখকেই নষ্ট করি, দেখতেই পায়নি। প্রবৃত্তির সঙ্গেই একান্ত জড়িয়ে যারা সব জিনিস দেখতে চায় তারা প্রবৃত্তিকেও বিকৃত করে, সত্যকেও দেখতে পায় না। আমি বললুম, দেখো নিখিল, ধর্মনীতি সোনা বাঁধানো চশমার ভিতর দিয়ে জীবনটাকে দেখা তোমার একটা মানসিক বাবুগিরি। এই জন্যই কাজের সময় তুমি বাস্তবকে ঝাপসা দেখো, কোনো কাজ তুমি জোরের সঙ্গে করতে পারো না। নিখিল বললে, জোরের সঙ্গে কাজ করাটাকেই আমি কাজ করা বলি নে। তবে মিথ্যা তর্ক করে কি হবে? এসব কথা নিয়ে নিষ্ফল বকতে গেলে লাবণ্য নষ্ট হয়। আমার ইচ্ছা ছিল মক্ষী আমাদের তর্কে যোগ দেয়। সে এ পর্যন্ত একটি কথা না বলে চুপ করে বসেছিল। আজ হয়তো আমি তার মনটাকে একটু বেশি নাড়া দিয়েছি, তাই মনের মধ্যে দ্বিধা লেগে গেছে। স্কুল মাস্টারের কাছে পাঠ বুঝে নেবার ইচ্ছে হচ্ছে। কি জানি আজকের মাত্রাটা অতিরিক্ত বেশি হয়েছে কিনা, কিন্তু বেশ করে নাড়া দেওয়া দরকার। চিরকাল যেটাকে অনর বলে মন নিশ্চিন্ত আছে সেটা যে নড়ে এইটি গোড়ায় জানা চায়। নিখিলকে বললুম, তোমার সঙ্গে কথা হলো ভালোই হলো। আমি আরেকটু হলেই এই বইটা মক্ষীরানীকে পড়তে দিচ্ছিলুম। নিখিল বললে, তাতে ক্ষতি কি? ও বই যখন আমি পড়েছি তখন বিমলিবা পড়বে না কেন? আমার কেবল একটি কথা বুঝিয়ে বলবার আছে।
আজকাল ইউরোপ মানুষের সব জিনিসকেই বিজ্ঞানের তরফ থেকে যাচাই করছে। এমনিভাবে আলোচনা চলছে যেন মানুষ পদার্থটা কেবলমাত্র দেহতত্ত্ব কিংবা জীবতত্ত্ব কিংবা মনস্তত্ত্ব কিংবা বড়জোর সমাজতত্ত্ব। কিন্তু মানুষ তো তত্ত্ব নয়। মানুষ যে সব তত্ত্বকে নিয়ে, সব তথ্যকে নিয়ে ছড়িয়ে অসীমের দিকে আপনাকে মেলে দিচ্ছে। দোহাই তোমাদের, সে কথা ভুলো না। তোমরা আমাকে বলো আমি স্কুল মাস্টারের ছাত্র, আমি নই, সে তোমরা। মানুষকে তোমরা সায়েন্সের মাস্টারের কাছ থেকে চিনতে চাও, তোমাদের অন্তরাত্মার কাছ থেকে নয়। আমি বললুম, নিখিল, আজকাল তুমি এমন উত্তেজিত হয়ে আছো কেন? সে বললে, আমি স্পষ্ট দেখছি তোমরা মানুষকে ছোট করছো, অপমান করছো। কোথায় দেখছো? হাওয়ার মধ্যে, আমার বেদনার মধ্যে, মানুষের মধ্যে যিনি সবচেয়ে বড়, যিনি তাপস, যিনি সুন্দর, তাকে তোমরা কাঁদিয়ে মারতে চাও? এ কি তোমার পাগলামির কথা? নিখিল হঠাৎ দাঁড়িয়ে বললে, দেখো সন্দীপ, মানুষ মরণান্তিক দুঃখ পাবে, কিন্তু তবু মরবে না, এই বিশ্বাস আমার দৃঢ় আছে। তাই আমি সব সইতে প্রস্তুত হয়েছি, জেনে শুনে, বুঝে সুঝে। এই কথা বলেই সে ঘর থেকে বেরিয়ে চলে গেল। আমি অবাক হয়ে তার এই কাণ্ড দেখছি। এমন সময় হঠাৎ একটা শব্দ শুনে দেখি টেবিলের উপর থেকে 2-3টে বই মেঝের উপর পড়ল, আর মক্ষীরানী ত্রস্ত পদে আমার থেকে যেন একটু দূর দিয়ে চলে গেল। অদ্ভুত মানুষ এই নিখিলেশ। ও বেশ বুঝেছে ওর ঘরের মধ্যে একটা বিপদ ঘনিয়ে এসেছে, কিন্তু তবু আমাকে ঘাট ধরে বিদায় করে দেয় না কেন? আমি জানি ও অপেক্ষা করে আছে বিমল কি করে, বিমল কি ওকে বলে। বিমল যদি ওকে বলে, তোমার সঙ্গে আমার জোর মেলেনি, তবেই ও মাথা হেঁট করে মৃদুস্বরে বলবে, তাহলে দেখছি ভুল হয়ে গেছে। ভুলকে ভুল বলে মানলেই সবচেয়ে বড় ভুল করা হয়, এ কথা বোঝবার ক্ষমতা ওর নেই। আইডিয়ায় মানুষকে যে কত কাহিল করে তার প্রত্যক্ষ দৃষ্টান্ত হলো নিখিল। ওরকম পুরুষ মানুষ আর দ্বিতীয় দেখিনি। ও নিতান্তই প্রকৃতির একটা খেয়াল। ওকে নিয়ে একটা ভদ্র রকমের গল্প কি নাটক করাও চলে না, ঘর করা তো দূরের কথা। তারপরে মক্ষী, বেশ বোধ হচ্ছে আজকে ওর ঘোর ভেঙে গেছে। ও যে কোন স্রোতে ভেসেছে হঠাৎ আজ সেটা বুঝতে পেরেছে। এখন ওকে জেনে শুনে হয় ফিরতে হবে, নয় এগোতে হবে। তা নয়, এখন থেকে ও একবার এগোবে, একবার পিছবে, তাতে আমার ভাবনা নেই। কাপড়ে যখন আগুন লাগে তখন ভয়ে যতই ছুটোছুটি করে আগুন ততই বেশি করে জ্বলে ওঠে। ভয়ের ধাক্কাতেই ওর হৃদয়ের বেগ আরো বেশি করে বেড়ে উঠবে। আরো তো এমন দেখেছি। এই তো বিধবা কুসুম ভয়েতে কাঁপতে কাঁপতেই আমার কাছে এসে ধরা দিয়েছিল। আর আমাদের হস্টেলের কাছে যে ফিরিঙ্গি মেয়ে ছিল, সে আমার উপর রাগ করলে একদিন মনে হতো সে আমাকে রেগে যেন ছিঁড়ে ফেলে দেবে। সেদিনকার কথা আমার বেশ মনে আছে, যেদিন সে চিৎকার করে যাও যাও বলে আমাকে ঘর থেকে জোর করে তাড়িয়ে দিলে। তারপরে যেমনি আমি চৌকাঠের বাইরে পা বাড়িয়েছি অমনি সে ছুটে এসে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মেঝেতে মাথা ঠুকতে ঠুকতে মূর্ছিত হয়ে পড়ল। ওদের আমি খুব জানি। রাগ বলো, ভয় বলো, লজ্জা বলো, ঘৃণা বলো, এ সমস্তই জ্বালানি কাঠের মতো ওদের হৃদয়ের আগুনকে বাড়িয়ে তুলে পুড়ে ছাই হয়ে যায়। যে জিনিসে আগুনকে সামলাতে পারে সে হচ্ছে আইডিয়াল। মেয়েদের সে বালাই নেই। ওরা পুণ্যি করে, তীর্থ করে, গুরু ঠাকুরের পায়ের কাছে গড় হয়ে পড়ে প্রণাম করে। আমরা যেমন করে আপিস করি, কিন্তু আইডিয়ার ধার দিকে যায় না। আমি নিজের মুখে ওকে বেশি কিছু বলবো না। এখনকার কালের কতগুলো ইংরেজি বই ওকে পড়তে দেব। ও ক্রমে ক্রমে বেশ স্পষ্ট বুঝতে পারুক যে প্রবৃত্তিকে বাস্তব বলে স্বীকার করা ও শ্রদ্ধা করাই হচ্ছে মডার্ন। প্রবৃত্তিকে লজ্জা করা, সংযমকে বড় জানাটা মডার্ন নয়। মডার্ন এই কথাটার যদি আশ্রয় পায় তাহলেই ও জোর পাবে। কেননা ওদের
তীর্থ চায়, গুরু ঠাকুর চায়, বাঁধা সংস্কার চায়, শুধু আইডিয়া ওদের কাছে ফাঁকা। যাই হোক, এই নাট্যটা পঞ্চম অঙ্ক পর্যন্ত দেখা যাক। এ কথা জাঁক করে বলতে পারবো না আমি কেবলমাত্র দর্শক। উপরের তলায় রয়্যাল সিটে বসে মাঝে মাঝে কেবল হাততালি দিচ্ছি। বুকের ভিতরে টান পড়ছে, থেকে থেকে শিরাগুলো ব্যথিয়ে উঠছে। রাত্রে বাতি নিভিয়ে বিছানায় যখন শুই, তখন এতটুকু ছোঁয়া, এতটুকু চাওয়া, এতটুকু কথা অন্ধকার ভর্তি করে কেবলই ঘুরে ঘুরে বেড়ায়। সকালে ঘুম থেকে উঠে মনের ভিতরটায় একটা পুলক ঝিলমিল করতে থাকে। মনে হয় যেন রক্তের সঙ্গে সঙ্গে সর্বাঙ্গে একটা সুরের ধারা বইছে। এই টেবিলকার উপরকার ফটো স্ট্যান্ডে নিখিলের ছবির পাশে মক্ষীর ছবি ছিল। আমি সে ছবিটি খুলে নিয়েছিলাম। কাল মক্ষীকে সেই ফাঁকাটা দেখিয়ে বললুম, কৃপণের কৃপণতার দোষেই চুরি হয়, অতএব এই চুরির পাপটা কৃপণে চোরে ভাগাভাগি করে নেওয়াই উচিত। কি বলেন? মক্ষী একটু হাসলে, বললে, ও ছবিটা তো তেমন ভালো ছিল না। আমি বললুম, কি করা যাবে, ছবি তো কোনো মতেই ছবির চেয়ে ভালো হয় না। ও যা তাই নিয়েই সন্তুষ্ট থাকবো। মক্ষী একখানা বই খুলে পাতা উল্টাতে লাগলো। আমি বললুম, আপনি যদি রাগ করেন আমি ওর ফাঁকটা কোনো রকমে ভরিয়ে দেব। আজ ফাঁকটা ভরিয়েছি। আমার এই ছবিটা অল্প বয়সের, তখনকার মুখটা কাঁচা কাঁচা, মনটাও সেই রকমই ছিল। তখনও ইহকাল পরকালের অনেক জিনিস বিশ্বাস করতুম। বিশ্বাসে ঠকাই বটে, কিন্তু ওর একটা মস্ত গুণ এই যে মনের উপর একটা লাবণ্য দেয়। নিখিলের ছবির পাশে আমার ছবি রইল, আমরা দুই বন্ধু। নিখিলের আত্মকথা। আগে কোনোদিন নিজের কথা ভাবিনি, এখন প্রায় মাঝে মাঝে নিজেকে বাইরে থেকে দেখি। বিমল আমাকে কেমন চোখে দেখে সেইটাই আমি দেখবার চেষ্টা করি। বড় গম্ভীর, সব জিনিসকে বড় বেশি গুরুতর করে দেখা আমার অভ্যাস। আর কিছু না, জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো। তাই করেই তো চলছে। সমস্ত জগতে আজ এত দুঃখ ঘরে বাইরে ছড়িয়ে আছে, তাকে তো আমরা মনে মনে ছায়ার মতো, মায়ার মতো উড়িয়ে দিয়ে তবেই অনায়াসে নাচছি, খাচ্ছি। তাকে যদি এক মুহূর্ত সত্য বলে ধরে রেখে দেখতে পারতুম, তাহলে কি মুখে অন্ন রুচত, না চোখে ঘুম থাকত? কেবল নিজেকেই সেই সমস্ত উড়ে যাওয়া, ভেসে যাওয়ার দলে দেখতে পারি নে। মনে করি কেবল আমারই দুঃখ জগতের বুকে অনন্তকালের বোঝা হয়ে হয়ে জমে উঠছে। তাই এত গম্ভীর, তাই নিজের দিকে তাকালে দুই চক্ষের জলে বক্ষ ভেসে যায়। ওরে হতভাগা, একবার জগতের সদরে দাঁড়িয়ে সমস্তের সঙ্গে আপনাকে মিলিয়ে দেখ না। সেখানে যুগ যুগান্তরের মহামেলায় লক্ষ কোটি মানুষের ভিড়ে বিমল তোমার কে? সে তোমার স্ত্রী। কাকে বলো তোমরা স্ত্রী? ওই শব্দটাকে নিজের ফুঁয়ে ফুলিয়ে তুলে দিন রাত্রি সামলে বেড়াচ্ছে। যেন বাইরে থেকে একটা পিন ফুটলেই এক মুহূর্তে হাওয়া বেরিয়ে গিয়ে সমস্তটা চুপসে যাবে। আমার স্ত্রী, অতএব আমারই। ও যদি বলতে চায় না আমি, তখন আমি বলবো, সে কেমন করে হবে? তুমি যে আমার স্ত্রী। স্ত্রী ওটা কি একটা যুক্তি? ওটা কি একটা সত্য? ওই কথার মধ্যে একটা আস্ত মানুষকে আগা গোড়া পুড়ে ফেলে কি তালা বন্ধ করে রাখা যায়? স্ত্রী, এই কথাটিকে আমার জীবনের যা কিছু মধুর, যা কিছু পবিত্র, সব দিয়ে বুকের মধ্যে মানুষ করেছি। একদিনও ওকে ধুলোর উপর নামায়নি। ওই নামে কত পূজার ফুল, কত সাহানার বাঁশি, কত বসন্তের বকুল, কত শরতের শেফালি। ও যদি কাগজের খেলার নৌকোর মতো আজ হঠাৎ নর্দমার খোলা জলে ডুবে যায়, তাহলে সেই সঙ্গে আমার... ওই দেখো, আবার গাম্ভীর্য। কাকে বলছো নর্দমা? কাকে বলছো ঘোলা জল? ওসব হলো রাগের কথা। তুমি রাগ করবে বলেই জগতে এক জিনিস আর হবে না। বিমল যদি তোমার না হয় তো সে তোমার নয়।
যতই চাপাচাপি রাগারাগি করবে ততই ওই কথাটাই আরো বড় করে প্রমাণ হবে। বুক ফেটে যায় যে, তা যাক, তাতে বিশ্ব দেউলে হবে না, এমনকি তুমিও দেউলে হবে না। জীবনে মানুষ যা কিছু হারায় তার সকলের চেয়েও মানুষ অনেক বেশি বড়। সমস্ত কান্না সমুদ্র পেরিয়েও তার পার আছে, এই জন্যই সে কাঁদে, নইলে কাঁদতও না। কিন্তু সমাজের দিক থেকে সেসব কথা সমাজ ভাবুক গে, যা করতে হয় করুক। আমি কাঁদছি আমার আপন কান্না, সমাজের কান্না নয়। বিমল যদি বলে সে আমার স্ত্রী নয়, তাহলে আমার সামাজিক স্ত্রী যেখানে থাকে থাক, আমি বিদায় হলুম। দুঃখ তো আছেই, কিন্তু একটা দুঃখ বড় মিথ্যে হবে, সেটা থেকে নিজেকে যে করে পারি বাঁচায়। কাপুরুষের মতো এই কথা মনে করতে পারবো না যে অনাদরে আমার জীবনের দাম কমে গেল। আমার জীবনের মূল্য আছে, সেই মূল্য দিয়ে আমি কেবল আমার ঘরের অন্তঃপুরটুকু কিনে রাখবার জন্য আসিনি। আমার যা বড় ব্যবসা সে কিছুতেই দেউলে হবে না। আজ এই কথাটা খুব সত্য করে ভাববার দিন এসেছে। আজ যেমন নিজেকে তেমনি বিমলকেও সম্পূর্ণ বাইরে থেকে দেখতে হবে। এতদিন আমি আমারই মনের কতকগুলি দামি আইডিয়াল দিয়ে বিমলকে সাজিয়েছিলাম। আমার সে মানুষ মূর্তির সঙ্গে সংসারে বিমলের সব জায়গায় যে মিল ছিল তা নয়, কিন্তু তবুও আমি তাকে পূজা করে এসেছি আমার মানুষের মধ্যে। সেটা আমার গুণ, সেইটাই আমার মহৎ দোষ। আমি লোভী। আমি আমার সেই মানসী তিলোত্তমাকে মনে মনে ভোগ করতে চেয়েছিলুম। বাইরের বিমল তার উপলক্ষ হয়ে পড়েছিল। বিমলা যা সে তাই, তাকে যে আমার খাতিরে তিলোত্তমা হতেই হবে এমন তো কোনো কথা নেই। বিশ্বকর্মা আমারই ফরমাস খাটছেন নাকি? তাহলে আজ একবার আমাকে সমস্ত পরিষ্কার করে দেখে নিতে হবে। মায়ার রঙে যেসব চিত্র বিচিত্র করেছি সে আজ খুব শক্ত করে মুছে ফেলব। এতদিন অনেক জিনিস আমি দেখেও দেখিনি, আজ এ কথা স্পষ্ট বুঝেছি। বিমলের জীবনে আমি আকস্মিক মাত্র। বিমলের সমস্ত প্রকৃতি যার সঙ্গে সত্য মিলতে পারে সে হচ্ছে সন্দীপ। এইটুকু জানাই আমার পক্ষে যথেষ্ট। কেননা আজ আমার নিজের কাছেও নিজের বিনয় করবার দিন নেই। সন্দীপের মধ্যে অনেক গুণ আছে যা লোভনীয়, সেই গুণে আমাকেও এতদিন সে আকর্ষণ করে এসেছে। কিন্তু খুব কম করেও যদি বলি, তবু একথা আজ নিজের কাছে বলতে হবে যে মোটের উপর সে আমার চেয়ে বড় নয়। স্বয়ম্বর সভায় আজ আমার গলায় যদি মালা না পড়ে, যদি মালা সন্দীপই পায়, তবে এই উপেক্ষায় দেবতা তারই বিচার করলেন যিনি মালা দিলেন, আমার নয়। আজ আমার একথা অহংকার করে বলা নয়। আজ নিজের মূল্যকে নিজের মধ্যে যদি একান্ত সত্য করে না জানি ও না স্বীকার করি, আজকের এই আঘাতকে যদি আমার এই মানব জন্মের চরম অপমান বলেই মেনে নিতে হয়, তাহলে আমি আবর্জনার মতো সংসারে রাস্তা করে গিয়ে পড়ব। আমার দ্বারা আর কোনো কাজই হবে না। অতএব আজ সমস্ত অসহ্য দুঃখের ভিতর দিয়েও আমার মনের মধ্যে একটা মুক্তির আনন্দ জাগুক। চেনাশোনা হলো, বাহিরকেও বুঝলুম, অন্তরকেও বুঝলুম। সমস্ত লাভ লোকসান মিটিয়ে যা বাকি রইল তাই আমি তো পঙ্গু আমি নই, দরিদ্র আমি নই, সে অন্তঃপুরের রোগীর পথ্যে মানুষ করা রোগা আমি নই, সে বিধাতার শক্ত হাতের তৈরি আমি। যা তার হবার তা হয়ে গেছে, আর তার কিছুতেই মার নেই। এইমাত্র মাস্টারমশাই আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে আমাকে বললেন, নিখিল, নিখিল, শুতে যাও, রাত 1টা হয়ে গেছে। অনেক রাত্রে বিমল খুব গভীর ঘুমে ঘুমিয়ে না পড়লে আমার পক্ষে শুতে যাওয়া ভারী কঠিন হয়। দিনের বেলা তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তাও চলে, কিন্তু বিছানার মধ্যে একলা রাতের নিস্তব্ধতায় তার সঙ্গে কি কথা বলবো? আমার সমস্ত দেহ মন লজ্জিত হয়ে ওঠে। আমি মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলুম, আপনি এখনো ঘুমাননি কেন? তিনি একটু হেসে বললেন, আমার এখন ঘুমোবার বয়স গেছে, এখন জেগে থাকবার বয়স।
এই পর্যন্ত লেখা হয়ে শুতে যাব করছি, এমন সময় আমার জানলার সামনে আকাশে শ্রাবণের মেঘ হঠাৎ একটা জায়গায় ছিন্ন হয়ে গেল, আর তারই মধ্যে থেকে একটি বড় তারা জ্বলজ্বল করে উঠল। আমার মনে হলো আমাকে সে বললে, কত সম্বন্ধ ভাঙছে গড়ছে স্বপ্নের মতো, কিন্তু আমি ঠিক আছি। আমি বাসব ঘরের চিরপ্রদীপের শিখা, আমি মিলন রাত্রির চিরচুম্বন। সেই মুহূর্তে আমার সমস্ত বুক ভরে উঠে মনে হলো এই বিশ্ববস্তুর পর্দার আড়ালে আমার অনন্তকালের প্রেয়সী স্থির হয়ে বসে আছে। কত জন্মেই কত আয়নায় ক্ষণে ক্ষণে তার ছবি দেখলুম, কত ভাঙা আয়না, বাঁকা আয়না, ধুলোয় অস্পষ্ট আয়না। যখনই বলি আয়নাটা আমারই করে নি, বাক্সের ভিতর করে রাখি, তখনই ছবি সরে যায়। থাক না, আয়নাতেই বা কি, আর ছবিতেই বা কি। প্রেয়সী, তোমার বিশ্বাস অটুট রইল, তোমার হাসি ম্লান হবে না। তুমি আমার জন্য সীমান্তে যে সিঁদুরের রেখা এঁকেছ, প্রতিদিনের অরুণোদয় তাকে উজ্জ্বল করে ফুটিয়ে রাখছে। একটা শয়তান অন্ধকারের কোণে দাঁড়িয়ে বলছে, এসব তোমার ছেলে ভোলানো কথা। তা হোক না, ছেলেকে তো ভোলাতেই হবে। লক্ষ ছেলে, কোটি ছেলে, ছেলের পর ছেলে, কত ছেলের কত কান্না, এত ছেলেকে কি মিথ্যে দিয়ে ভোলানো চলে? আমার প্রেয়সী আমাকে ঠকাবে না, সে সত্য, সে সত্য। এই জন্যে বারে বারে তাকে দেখলুম, বারে বারে তাকে দেখব। ভুলের ভিতর দিয়েই তাকে দেখছি, চোখের জলের ঘন কুয়াশার মধ্যে দিয়েও তাকে দেখা গেল। জীবনের হাটের ভিড়ের মধ্যে তাকে দেখছি, হারিয়েছি, আবার দেখেছি। মরণের ফুকরের ভিতর দিয়ে বেরিয়ে গিয়েও তাকে দেখব। ওগো নিষ্ঠুর, আর পরিহাস করো না। যে পথে তোমার পায়ের চিহ্ন পড়েছে, যে বাতাসে তোমার এলো চুলের গন্ধ ভরে গেছে, এবার যদি তার ঠিকানা ভুল করে থাকি, তবে সেই ভুলে আমাকে চিরদিন কাঁদিও না। ওই ঘোমটা খোলা তারা আমাকে বলছে, না না, ভয় নেই, যা চিরদিন থাকবার তা চিরদিনই আছে। এইবার দেখে আসি আমার বিমলকে। সে বিছানায় এলিয়ে পড়ে ঘুমিয়ে আছে। তাকে না জাগিয়ে তার ললাটে একটি চুম্বন রেখে দিই। সেই চুম্বন আমার পূজার নৈবেদ্য। আমার বিশ্বাস, মৃত্যুর পরে আর সবই ভুলব, সব ভুল, সব কান্না, কিন্তু এই চুম্বনের স্মৃতির স্পন্দন কোনো একটা জায়গায় থেকে যাবে। কেননা জন্মের পরে জন্মে এই চুম্বনের মালা যে গাঁথা হয়ে যাচ্ছে, সেই প্রেয়সীর গলায় পরানো হবে বলে। এমন সময় আমার ঘরের মধ্যে আমার মেজ ভাজ এসে ঢুকলেন। তখন আমাদের পাহারার ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজল। ঠাকুরপো, তুমি করছো কি? লক্ষ্মী ভাই, শুতে যাও। তুমি নিজেকে এমন করে দুঃখ দিও না। তোমার চেহারা যা হয়েছে সে আমি চোখে আর দেখতে পারিনি। এই বলতে বলতে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আমি একটি কথাও না বলে তাকে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে শুতে গেলুম। বিমলার আত্মকথা। গোড়ায় কিছু সন্দেহ করিনি, ভয় করিনি। আমি জানতুম দেশের কাছে আত্মসমর্পণ করছি। পরিপূর্ণ আত্মসমর্পণে কি প্রচণ্ড উল্লাস! নিজের সর্বনাশ করায় নিজের সবচেয়ে আনন্দ, এই কথা সেদিন প্রথম আবিষ্কার করেছিলুম। জানি নে, হয়তো এমনি করেই একটা অস্পষ্ট আবেগের ভিতর দিয়ে এই নেশাটা একদিন আপনিই কেটে যাবে। কিন্তু সন্দীপবাবু যে থাকতে পারলেন না। তিনি যে নিজেকে স্পষ্ট করে তুললেন। তার কথার সুর যেন স্পর্শ হয়ে আমাকে ছুঁয়ে যায়, চোখের চাহনি যেন ভিক্ষে হয়ে আমার পায়ে ধরে। অথচ তার মধ্যে এমন একটা ভয়ঙ্কর ইচ্ছার জোর, যেন সে নিষ্ঠুর ডাকাতের মতো আমার চুলের মুঠি ধরে টেনে ছিঁড়ে নিয়ে যেতে চায়। আমি সত্য কথা বলবো, এই দুর্দান্ত ইচ্ছার প্রলয় মূর্তি দিন রাত আমার মনকে টেনেছে। মনে হতে লাগলো বড় মনোহর নিজেকে একেবারে ছাড়খাড় করে দেওয়া। তাতে কত লজ্জা, কত ভয়, কিন্তু বড় তীব্র,
মধুর সে। আর কৌতূহলের অন্ত নেই। যে মানুষকে ভালো করে জানি নে, যে মানুষকে নিশ্চয় করে পাবো না, যে মানুষের ক্ষমতা প্রবল, যে মানুষের যৌবন সহস্র শিখায় জ্বলছে, তার ক্ষুব্ধ কামনার রহস্য সে কি প্রচণ্ড, কি বিপুল, এ তো কখনো কল্পনাও করতে পারিনি। যে সমুদ্র বহু দূরে ছিল, পড়া বইয়ের পাতায় যার নাম শুনেছি মাত্র, এমন ক্ষুধিত বন্যার মাঝখানে সমস্ত বাধা ডিঙিয়ে যেখানে খিড়কির ঘাটে আমি বাসন মাজি, জল তুলি, সেইখানে আমার পায়ের কাছে ফেনা এলিয়ে দিয়ে তার অসীমতা নিয়ে সে লুটিয়ে পড়ল। আমি গোড়ায় সন্দীপবাবুকে ভক্তি করতে আরম্ভ করেছিলাম, কিন্তু সে ভক্তি গেল ভেসে। তাকে শ্রদ্ধাও করি নে, এমনকি তাকে অশ্রদ্ধাই করি। আমি খুব স্পষ্ট করেই বুঝেছি আমার স্বামীর সঙ্গে তার তুলনাই হয় না। এও আমি প্রথমে হোক না হোক ক্রমে ক্রমে জানতে পেরেছি যে সন্দীপের মধ্যে যে জিনিসটাকে পৌরুষ বলে ভ্রম হয়, সেটা চাঞ্চল্য মাত্র। তবু আমার রক্ত মাংসে এইভাবে ভাবনায় গড়া বীণাটা ওরই হাতে বাজতে লাগলো। সেই হাতটাকে আমি ঘৃণা করতে চাই এবং এই বীণাটাকেও, কিন্তু বীণা তো বাজল। আর সেই সুরে যখন আমার দিন রাত্রি ভরে উঠল, তখন আমার আর দয়া মায়া রইল না। এই সুরের রসাতলে তুমিও মজো, আর তোমার যা কিছু আছে সব মজিয়ে দাও। এই কথা আমার শিরার প্রত্যেক কম্পন, আমার রক্তের প্রত্যেক ঢেউ আমাকে বলতে লাগলো। এ কথা আর বুঝতে বাকি নেই যে আমার মধ্যে একটা কিছু আছে, যেটা কি বলবো, যার জন্য মনে হয় আমার মরে যাওয়াই ভালো। মাস্টার মশাই যখন একটু ফাঁক পান আমার কাছে এসে বসেন। তার একটা শক্তি আছে, তিনি মনটাকে এমন একটা শিখরের উপর দাঁড় করিয়ে দিতে পারেন যেখান থেকে নিজের জীবনের পরিধিটাকে এক মুহূর্তেই বড় করে দেখতে পায়। বারবার যেটাকে সীমা বলে মনে করে এসেছি, তখন দেখি সেটা সীমা নয়। কিন্তু কি হবে, আমি অমন করে দেখতেই চাইনি। যে নেশায় আমাকে পেয়েছে সেই নেশাটা ছেড়ে যাক, এমন ইচ্ছাও যে আমি সত্য করে করতে পারিনি। সংসারের দুঃখ ঘটুক, আমার মধ্যে আমার সত্য পলে পলে কালো হয়ে মরুক, কিন্তু আমার এই নেশা চিরকাল টিকে থাক, এই ইচ্ছা যে কিছুতেই ছাড়তে পারছি না। আমার ননদ মনুর স্বামী যখন মদ খেয়ে মনুকে মারত, তারপরে মেরে অনুতাপে হাউ হাউ করে কাঁদত, শপথ করে বলতো আর কখনো মদ ছোব না। আবার তার পরদিন সন্ধ্যাবেলাতেই মদ নিয়ে বসত। দেখে আমার সর্বাঙ্গ রাগে ঘৃণায় জ্বলত। আজকে দেখি আমার মদ খাওয়া যে তার চেয়ে ভয়ানক। এ মদ কিনে আনতে হয় না, গ্লাসে ঢালতে হয় না, রক্তের ভিতর থেকে আপনা আপনি তৈরি হয়ে উঠছে। কি করি? এমনি করে কি জীবন কাটবে? একবার চমকে উঠে আপনার দিকে তাকাই আর ভাবি আমি আগাগোড়া একটা দুঃস্বপ্ন। একসময় হঠাৎ দেখতে পাবো এ আমি সত্য নয়, এ যে ভয়ানক অসংলগ্ন, এর যে আগার চেয়ে গোড়ার মিল নেই, এ যে মায়া জাদুকরের মতো কালো কলঙ্ককে ইন্দ্রধনুর রঙে রঙে রঙিন করে তুলেছে। এ যে কি হলো, কেমন করে হলো, কিছুই বুঝতে পারিনি। একদিন আমার মেজো যা এসে হেসে হেসে বললেন, আমাদের ছোট রানীর গুণ আছে, অতিথিকে এত যত্ন, সে যে ঘর ছেড়ে এক তিল নড়তে চায় না। আমাদের সময় অতিথিশালা ছিল, কিন্তু অতিথির এত বেশি আদর ছিল না। তখন একটা দস্তুর ছিল, স্বামীদেরও যত্ন করতে হতো। বেচারা ঠাকুরপো একাল ঘেঁষে জন্মেছে বলে এই ফাঁকিতে পড়ে গেছে। ওর উচিত ছিল অতিথি হয়ে এ বাড়িতে আসা, তাহলে কিছুকাল টিকতে পারত। এখন বড় সন্দেহ, ছোট রাক্ষসী একবারও কি তাকিয়ে দেখতেও নেই ওর মুখের ছিরি কি রকম হয়ে গেছে। এসব কথা একদিন আমার মনে লাগতোই না। তখন ভাবতুম আমি যে ব্রত নিয়েছি এরা তার মানেই বুঝতে পারে না। তখন আমার চারিদিকে একটা ভাবের আব্রু ছিল। তখন ভেবেছিলাম আমি দেশের জন্য প্রাণ দিচ্ছি, আমার লজ্জা শরমের দরকার নেই। কিছুদিন থেকে দেশের কথা বন্ধ হয়ে গেছে।
এখনকার আলোচনা মডার্ন কালের স্ত্রী পুরুষের সম্বন্ধ এবং অন্য হাজার রকমের কথা। তারই ভিতরে ভিতরে ইংরেজি কবিতা এবং বৈষ্ণব কবিতার আমদানি। সেই সমস্ত কবিতার মধ্যে এমন একটা সুর লাগানো চলছে যেটা হচ্ছে খুব মোটা তারের সুর। এই সুরের স্বাদ আমার ঘরে আমি এতদিন পাইনি। আমার মনে হতে লাগলো এইটাই পৌরুষের সুর, প্রবলের সুর। কিন্তু আজ আর কোনো আড়ালই রইল না। কেন যে সন্দীপবাবু দিনের পর দিন বিনা কারণে এমন করে কাটাচ্ছেন, কেনই যে আমি যখন তখন তার সঙ্গে বিনা প্রয়োজনে আলাপ আলোচনা করছি, আজ তার কিছুই জবাব দেবার নেই। তাই আমি সেদিন নিজের উপর, আমার মেজ জায়ের উপর, সমস্ত জগতের ব্যবস্থার উপর খুব রাগ করে বললুম, না, আমি আর বাইরের ঘরে যাব না, মরে গেলেও না। দুদিন গেলুম না। সেই দুদিন প্রথম আবিষ্কার করে বুঝলুম কত দূরে গিয়ে পৌঁছেছি। মনে হলো যেন একেবারে জীবনের স্বাদ চলে গেছে। যেমন সমস্তই ছুঁয়ে ছুঁয়ে ঠেলে ঠেলে ফেলে দিতে ইচ্ছে করছে। মনে হলো কার জন্য যেন আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত অপেক্ষা করে আছে, যেন সমস্ত গায়ের রক্ত বাইরের দিকে কান পেতে রয়েছে। খুব বেশি করে কাজ করবার চেষ্টা করলুম। আমার শোবার ঘরের মেঝে যথেষ্ট পরিষ্কার ছিল, তবু নিজে দাঁড়িয়ে ঘড়া ঘড়া জল ঢালিয়ে সাফ করলুম। আলমারির ভিতর জিনিসপত্র একভাবে সাজানো ছিল, সে সমস্ত বের করে ঝেড়ে ঝুড়ে বিনা প্রয়োজনে অন্যরকম করে সাজালুম। সেদিন নাইতে আমার বেলা 2 হয়ে গেল। সেদিন বিকেলে চুল বাঁধা হলো না। কোনো মতে এলো চুলটা পাকিয়ে জড়িয়ে নিয়ে ভাড়ার ঘরটা গোছাবার কাজে লোকজনকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লুম। দেখি ইতিমধ্যে ভাড়ারের চুরি অনেক হয়ে গেছে। তা নিয়ে কাউকে বকতে সাহস হলো না, পাছে এ কথা কেউ মনে মনেও জবাব দেয়, এতদিন তোমার চোখ দুটো ছিল কোথা। সেদিন ভূতে পাওয়ার মতো এরকম গোলমাল করে কাটলো। তারপর দিন বই পড়বার চেষ্টা করলুম। কি পড়লুম কিছুই মনে নেই, কিন্তু একবার দেখি ভুলে অন্যমনস্ক হয়ে বই হাতে ঘুরতে ঘুরতে অন্তঃপুর থেকে বাইরে যাবার রাস্তার জানলার একটা খড়খড়ি খুলে চুপ করে দাঁড়িয়ে আছি। এইখান থেকে আঙিনার উত্তর দিকে আমাদের বাইরের একসার খড় দেখা যায়। তার মধ্যে একটা ঘর মনে হলো আমার জীবন সমুদ্রের ওপারে চলে গিয়েছে। সেখানে আর খেয়া বইবে না। চেয়ে আছি তো চেয়েই আছি। নিজেকে মনে হলো আমি যেন পরশু দিনকার আমির ভূতের মতো। সেই সব জায়গাতেই আছি, তবু নেই। একসময় দেখতে পেলুম সন্দীপ একখানা খবরের কাগজ হাতে করে ঘর থেকে বারান্দায় বেরিয়ে এলেন। স্পষ্ট দেখতে পেলুম তার মুখের ভাবে বিষম চাঞ্চল্য। একবার মনে হতে লাগলো যেন উঠোনটার উপর, বারান্দার রেলিংগুলোর উপর রেগে রেগে উঠছেন। খবরের কাগজটা ছুঁড়ে ফেলে দিলেন। যদি পারতেন তো খানিকটা আকাশ যেন ছিঁড়ে ফেলে দিতেন। প্রতিজ্ঞা আর থাকে না। যেই আমি বৈঠকখানার দিকে যাব মনে করছি, এমন সময় হঠাৎ দেখি পিছনে আমার মেজোজা দাঁড়িয়ে। হলো, অবাক করলি যে? এই কথা বলেই তিনি চলে গেলেন। আমার বাইরে যাওয়া হলো না। পরের দিন সকালে গোবিন্দর মা এসে বললে, ছোট রানীমা, ভাড়া দেবার বেলা হলো। আমি বললুম, হরিমতিকে বের করে দিতে বল। এই বলে চাবির গোছা ফেলে দিয়ে জানলার কাছে বসে বিলেতি সেলাইয়ের কাজ করতে লাগলুম। এমন সময় বেহারা এসে একখানা চিঠি আমার হাতে দিয়ে বললে, সন্দীপবাবু দিয়েছেন। সাহসের আর অন্ত নেই। বেহারাটা কি মনে করলে? বুকের মধ্যে কাঁপতে লাগলো। চিঠি খুলে দেখি তাতে কোনো সম্ভাষণ নেই, কেবল কটি কথা লেখা আছে। বিশেষ প্রয়োজন, দেশের কাজ, সন্দীপ। রইল আমার সেলাই পড়ে। তাড়াতাড়ি আয়নার সামনে দাঁড়িয়ে একটুখানি চুল ঠিক করে নিলুম। শাড়িটা যেমন ছিল তাই রইল। জ্যাকেট একটা বদল করলুম। আমি জানি তার চোখে এই জ্যাকেটটির সঙ্গে আমার একটি বিশেষ পরিচয় জড়িত আছে। আমাকে যে বারান্দা দিয়ে বাইরে যেতে হবে, তখন সে বারান্দায় বসে আমার মেজোজা তার নিয়ম মতো সুপুরি কাটছেন। আজ আমি কিছুই সংকোচ করলুম না।
মেজোচা জিজ্ঞাসা করলেন, বলি চলেছ কোথায়? আমি বললুম, বৈঠকখানা ঘরে। এত সকালে গোষ্ঠলীলা বুঝি? আমি কোনো জবাব না দিয়ে চলে গেলুম। মেজোজা গান ধরলেন, রায় আমার চলে যেতে ঢলে পড়ে, অগাধ জলের মকর যেমন, ও তার চিটে চিনি জ্ঞান নেই। বৈঠকখানা ঘরে গিয়ে দেখি সন্দীপ দরজার দিকে পিছন করে ব্রিটিশ একাডেমিতে প্রদর্শিত ছবির তালিকার একখানা বই নিয়ে মন দিয়ে দেখছেন। আর্ট সম্বন্ধে সন্দীপ নিজেকে বিচক্ষণ বলেই জানেন। একদিন আমার স্বামী তাকে বললেন যে, আর্টিস্টদের যদি গুরুমশায়ের দরকার হয় তবে তুমি বেঁচে থাকতে যোগ্য লোকের অভাব হবে না। এমন করে খোঁচা দিয়ে কথা বলা আমার স্বামীর স্বভাব নয়, কিন্তু আজকাল তার মেজাজ একটু বদলে এসেছে। সন্দীপের অহংকারে তিনি ঘা দিতে পারলে ছাড়েন না। সন্দীপ বললেন, তুমি কি ভাবো আর্টিস্টদের আর গুরুকরণ দরকার নেই? স্বামী বললেন, আর্ট সম্বন্ধে আর্টিস্টদের কাছ থেকেই আমাদের মতো মানুষকে চিরকাল নতুন নতুন পাঠ নিয়ে চলতে হবে, কেননা এর কোনো একটি মাত্র বাঁধা পাঠ নেই। সন্দীপ আমার স্বামীর বিনয়কে বিদ্রূপ করে খুব হাসলেন। বললেন, নিখিল, তুমি ভাবো দৈন্যটাই হচ্ছে মূলধন, ওটাকে যত খাটাবে ঐশ্বর্য ততই বাড়বে। আমি বলছি, অহংকার যার নেই সে স্রোতের শ্যাওলা, চারিদিকে কেবল ভেসে ভেসে বেড়ায়। আমার মনের ভাব ছিল অদ্ভুত রকম। একদিকে ইচ্ছেটা তর্কে স্বামীর জিত হয়, সন্দীপের অহংকারটা একটু কমে, অথচ সন্দীপের অসংকোচ অহংকারটাই আমাকে টানে। সে যেন দামি হীরের ঝকঝকানি, কিছুতেই তাকে লজ্জা দেবার জো নেই। এমনকি সূর্যের কাছেও সে হার মানতে চায় না, বরঞ্চ তার স্পর্ধা আরো বেড়ে যায়। আমি ঘরে ঢুকলুম। জানি আমার পায়ের শব্দ সন্দীপ শুনতে পেলেন, কিন্তু যেন শোনেননি এমনি একটা ভান করে বইটা দেখতেই লাগলেন। আমার ভয় পাছে আর্টের কথা পেরে বসেন, কেননা আর্টের ছুতো করে সন্দীপ আমার সামনে যেসব ছবির যেসব কথার আলোচনা করতে ভালোবাসেন, আজও আমার তাতে লজ্জাবোধ করার অভ্যাস ঘটেনি। লজ্জা লুকোবার জন্যই আমাকে দেখাতে হতো যেন এর মধ্যে লজ্জার কিছুই নেই। এই একবার মুহূর্তকালের জন্য ভাবছিলুম ফিরে চলে যায়। এমন সময় খুব একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুখ তুলে সন্দীপ আমাকে দেখে যেন চমকে উঠলেন। বললেন, এই যে আপনি এসেছেন। কথাটার মধ্যে, কথার সুরে, তার দুই চোখে একটা চাপা ভৎসনা। আমার এমন দশা যে এই ভৎসনাকেও মেনে নিলুম। আমার উপর সন্দীপের যে দাবি জন্মেছে তাতে আমার 2-3 দিনের অনুপস্থিতিও যেন অপরাধ। সন্দীপের এই অভিমান যে আমার প্রতি অপমান সে আমি জানি, কিন্তু রাগ করবার শক্তি কই। কোনো জবাব না দিয়ে চুপ করে রইলুম। যদিও আমি অন্যদিকে চেয়েছিলুম, তবু বেশ বুঝতে পারছিলুম সন্দীপের 2 চক্ষের নালিশ আমার মুখের সামনে যেন ধর্ণা দিয়ে পড়েই ছিল। সে আর নড়তে যাচ্ছিল না। এ কি কাণ্ড! সন্দীপ কোনো একটা কথা তুললে সেই কথার আড়ালে একটু লুকিয়ে বাঁচি যে। বোধহয় 5 মিনিট কি 10 মিনিট যখন এমনি করে লজ্জা অসহ্য হয়ে এলো, তখন আমি বললুম, আপনি কি দরকারে আমাকে ডেকেছিলেন? সন্দীপ ঈষৎ চমকে উঠে বললেন, কেন, দরকার কি থাকতেই হবে? বন্ধুত্ব কি অপরাধ? পৃথিবীতে যা সবচেয়ে বড় তার এতই অনাদর? হৃদয়ের পূজাকে কি পথের কুকুরের মতো দরজার বাইরে থেকে খেদিয়ে দিতে হবে মক্ষীরানী? আমার বুকের মধ্যে দূর দূর করতে লাগলো। বিপদ ক্রমেই কাছে ঘনিয়ে আসছে, আর তাকে ঠেকিয়ে রাখা যায় না। আমার মনের মধ্যে পুলক আর ভয় 2 সমান হয়ে উঠল। এই সর্বনাশের বোঝা আমি আমার পিঠ দিয়ে সামলাবো কি করে? আমাকে যে পথের ধুলোর উপর মুখ থুবড়ে পড়তে হবে। আমার হাত পা কাঁপছিল। আমি খুব শক্ত হয়ে দাঁড়িয়ে তাকে বললুম, সন্দীপবাবু, আপনি দেশের কি কাজ আছে বলে আমাকে ডেকেছেন?
তাই আমার ঘরের কাজ ফেলে এসেছি। তিনি একটু হেসে বললেন, আমি তো সেই কথাই আপনাকে বলছিলুম। আমি যে পূজার জন্যই এসেছি তা জানেন? আপনার মধ্যে আমি আমার দেশের শক্তিকে প্রত্যক্ষ দেখতে পাই, সে কথা কি আপনাকে বলিনি? ভূগোল বিবরণ তো একটা সত্য বস্তু নয়। শুধু সেই ম্যাপটার কথা স্মরণ করে কি কেউ জীবন দিতে পারে? যখন আপনাকে সামনে দেখতে পাই তখনই তো বুঝতে পারি দেশ কত সুন্দর, কত প্রিয়, প্রাণে তেজে কত পরিপূর্ণ। আপনি নিজের হাতে আমার কপালে জয়টিকা পরিয়ে দেবেন, তবেই তো জানব আমি আমার দেশের আদেশ পেয়েছি। তবেই তো সেই কথা স্মরণ করে লড়তে লড়তে মৃত্যুবান খেয়ে যদি মাটিতে লুটিয়ে পড়ি, বুঝব সে কেবল ভূগোল বিবরণের মাটি নয়, সে একখানা আঁচল। কেমন আঁচল জানেন? আপনি সেদিন যে একখানি শাড়ি পরেছিলেন, লাল মাটির মতো তার রং, আর তার চওড়া পার একটি রক্তের ধারার মতো রাঙা, সেই শাড়ির আঁচল। সে কি আমি কোনোদিন ভুলতে পারবো? এইসব জিনিসই তো জীবনকে সতেজ, মৃত্যুকে রমণীয় করে তোলে। বলতে বলতে সন্দীপের দুই চোখ জ্বলে উঠল। চোখে সে ক্ষুধার আগুন কি পূজার, আমি বুঝতে পারলাম না। আমার সেই দিনের কথা মনে পড়ল যেদিন আমি প্রথম ওর বক্তৃতা শুনেছিলুম। সেদিন তিনি অগ্নিশিখা না মানুষ, সে আমি ভুলে গিয়েছিলুম। সাধারণ মানুষের সঙ্গে মানুষের মতো ব্যবহার করা চলে, তার অনেক কায়দা কানুন আছে, কিন্তু যে আগুন, যে আর এক জাতের, সে এক নিমেষে চোখে ধাঁধা লাগিয়ে দেয়, প্রলয়কে সুন্দর করে তোলে। মনে হতে থাকে যে সত্য প্রতিদিনের শুকনো কাঠে হেলা ফেলার মধ্যে লুকিয়েছিল, সে আজ আপনার দীপ্যমান মূর্তি ধরে চারিদিকের সমস্ত কৃপণের সঞ্চয়গুলোকে অট্টহাস্যে দগ্ধ করে ছুটে চলেছে। এরপরে আমার কিছু বলবার শক্তি ছিল না। আমার ভয় হতে লাগলো এখনই সন্দীপ ছুটে এসে আমার হাত চেপে ধরবেন, কেননা তার হাত চঞ্চল আগুনের শিখার মতোই কাঁপছিল, আর তার চোখের দৃষ্টি আমার উপর যেন আগুনের স্ফুলিঙ্গের মতো এসে পড়ছিল। সন্দীপ বলে উঠলেন, আপনারা সব ছোট ছোট ঘোর নিয়মকেই কি বড় করে তুলবেন? আপনাদের এমন প্রাণ আছে যার একটু আভাসেই আমরা জীবন মরণকে তুচ্ছ করতে পারি। সে কি কেবল অন্তরের ঘোমটা মোড়া জিনিস? আজ আর লজ্জা করবেন না, লোকের কানাঘুষায় কান দেবেন না। আজ বিধি নিষেধের তুড়ি মেরে মুক্তির মাঝখানে ছুটে বেরিয়ে আসুন। এমনি করে সন্দীপবাবুর কথায় দেশের স্তবের সঙ্গে যখন আমার সমস্ত স্তব মিশে যায়, তখন সংকোচের বাঁধন আর টেকে না, তখন রক্তের মধ্যে নাচন ধরে। যতদিন আর্ট আর বৈষ্ণব কবিতা আর স্ত্রী পুরুষের সম্বন্ধ নির্ণয় আর বাস্তব অবাস্তবের বিচার চলছিল, ততদিন আমার মন গ্লানিতে কালো হয়ে উঠেছিল। আজ সে অঙ্গারের কালিমায় আবার আগুন ধরে উঠল। সেই দীপ্তি আমার লজ্জা নিবারণ করলে। মনে হতে লাগলো আমি যে রমণী, সেটা যেন আমার একটা অপরূপ দৈবী মহিমা। হায় রে, আমার সে মহিমা আমার চুলের ভিতর দিয়ে এখনই কেন একটা প্রত্যক্ষ দীপ্তির মতো বেরোয় না? আমার মুখ দিয়ে এমন কোনো একটা কথা উঠছে না কেন যা মন্ত্রের মতো এখনই সমস্ত দেশকে অগ্নি দীক্ষায় দীক্ষিত করে দেয়? এমন সময় হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমার ঘরের ক্ষেমাদাসী এসে উপস্থিত। সে বলে, আমার মাইনে চুকিয়ে দাও, আমি চলে যাই। আমি 7 জন্মে এমন কি ব্যাপারটা কি? মেজরানিমার দাসী থাকো অকারণে গায়ে পড়ে ক্ষেমার সঙ্গে ঝগড়া করেছে, তাকে যা মুখে আসে তাই বলে গাল দিয়েছে। আমি যত বলি, আচ্ছা সে আমি বিচার করব, কিছুতেই ক্ষেমার কান্না আর থামে না। সকালবেলায় দীপক রাগিনীর যে সুর এমন বেজে উঠেছিল, তার উপরে যেন বাসন মাজার জল ঢেলে দিলে। মেয়ে মানুষ যে পদ্মবনের পঙ্কজ, তার তলাকার পঙ্ক খুলিয়ে উঠল। সেটাকে সন্দীপের কাছে তাড়াতাড়ি চাপা দেবার জন্য আমাকে তখনই অন্তঃপুরে ছুটতে হলো। দেখি আমার মেজোজা সেই বারান্দায় বসে এক মনে মাথা নিচু করে সুপুরি কাটছে।
মুখে একটু হাসি লেগে আছে, গুনগুন করে গান করছেন। রায় আমার চলে যেতে ঢলে পড়ে। ইতিমধ্যে কোথাও যে কিছু অনর্থপাত হয়েছে তার কোনো লক্ষণ তার কোনোখানেই নেই। আমি বললুম, মেজরানী, তোমার থাকো ক্ষমা কেমন মিছে মিছে গালি দেয় কেন? তিনি ভ্রু তুলে আশ্চর্য হয়ে বললেন, ও মা, সত্যি নাকি? মাগিকে ঝাঁটা পেটা করে দূর করে দেব। দেখো দেখি, এই সকালবেলায় তোমার বৈঠকখানার আসর মাটি করে দিলে। ক্ষেমারও আচ্ছা আক্কেল দেখছি, জানে তার মনিব বাইরের বাবুর সঙ্গে একটু গল্প করছে, একেবারে সেখানে গিয়ে উপস্থিত। লজ্জা শরমের মাথা খেয়ে বসেছে। তা ছোট রানী, এসব ঘর কন্যার কথায় তুমি থেকো না, তুমি বাইরে যাও, আমি যেমন করে পারি সব মিটিয়ে দিচ্ছি। আশ্চর্য মনের মানুষ, এক মুহূর্তের মধ্যেই তার পালে এমন একটা উল্টো হাওয়া লাগে। এই সকালবেলায় ঘরকন্না ফেলে বাইরে সন্দীপের সঙ্গে বৈঠকখানায় আলাপ আলোচনা করতে যাওয়া আমার চিরকালের অন্তঃপুরের অভ্যস্ত আদর্শে এমনই সৃষ্টি ছাড়া বলে মনে হলো যে আমি কোনো উত্তর না দিয়ে ঘরে চলে এলুম। নিশ্চয় জানি ঠিক সময় বুঝে মেজরানী নিজে ঠাকুরকে টিপে দিয়ে ক্ষেমার সঙ্গে ঝগড়া করিয়েছে, কিন্তু আমি এমনি টলমলে জায়গায় আছি যে এসব নিয়ে কোনো কথাই কইতে পারি নে। এই তো সেদিন ননকু দারোয়ানকে ছাড়িয়ে দেবার জন্য প্রথমে ঝাঁঝে আমার স্বামীর সঙ্গে যেরকম উদ্ধতভাবে ঝগড়া করেছিলাম, শেষ পর্যন্ত তা টিকল না। দেখতে দেখতে নিজের উত্তেজনাতেই নিজের মধ্যে একটা লজ্জা এলো। এর মধ্যে আবার মেজরানী এসে আমার স্বামীকে বললে, ঠাকুরপো, আমারই অপরাধ। দেখো ভাই, আমরা সেকেলে লোক, তোমার এই সন্দীপবাবুর চালচলন কিছুতেই ভালো ঠেকে না, সেজন্য ভালো মনে করেই আমি দারোয়ানকে, তা এতে যে ছোট রানীর অপমান হবে এ কথা মনেও করিনি, বরঞ্চ ভেবেছিলুম উল্টো। আরে পোড়া কপাল, আমার যেমন বুদ্ধি। এমনি করে দেশের দিক থেকে, পূজার দিক থেকে যে কথাটাকে এত উজ্জ্বল করে দেখি, সেইটাই যখন নিচের দিক থেকে এমন করে ঘুলিয়ে উঠতে থাকে, তখন প্রথমটা হয় রাগ, তারপরে মনে গ্লানি আসে। আজ শোবার ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে জানলার কাছে বসে বসে ভাবতে লাগলুম, চারদিকের সঙ্গে সুর মিলিয়ে জীবনটা আসলে কতই সরল হতে পারে। ওই যে মেজরানী নিশ্চিন্ত মনে বারান্দায় বসে সুপুরি কাটছেন, ওই সহজ আসনে বসে সহজ কাজের ধারা আমার কাছে আজ অমন দুর্গম হয়ে উঠল। রোজ রোজ নিজেকে জিজ্ঞাসা করি, এর শেষ কোনখানে? আমি কি মরে যাব? সন্দীপ কি চলে যাবে? এ সমস্তই কি রোগীর প্রলাপের মতো সুস্থ হয়ে উঠে একেবারে ভুলে যাব, না ঘাড় মোড় ভেঙে এমন সর্বনাশের তলায় তলিয়ে যাব যেখান থেকে ইহজীবনে আমার আর উদ্ধার নেই? জীবনের সৌভাগ্যকে সরলভাবে গ্রহণ করতে পারলুম না, এমন করে ছারখার করে দিলুম কি করে? আমার এই শোবার ঘর, যে ঘরে আজ 9 বৎসর আগে নতুন বউ হয়ে পা দিয়েছিলুম, এই ঘরের সমস্ত দেওয়াল, ছাদ, মেঝে আমার মুখের দিকে চেয়ে আজ অবাক হয়ে আছে। এসে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমার স্বামী কলকাতা থেকে ভারত সাগরের কোনো এক দ্বীপের এক দামি এই পরগাছাটি কিনে এনেছিলেন। এই কটি মাত্র পাতা, কিন্তু তাতে লম্বা যে একটি ফুলের গুচ্ছ ফুটেছিল, সে যেন সৌন্দর্যের কোনো পেয়ালা একেবারে উপুর করে ঢেলে দেওয়া। ইন্দ্রধনু যেন ওই কটি পাতার কোলে ফুল হয়ে জন্ম নিয়ে দোল খাচ্ছে। সেই ফুটন্ত পরগাছাটিকে আমরা দুজনে মিলে আমাদের শোবার ঘরের এই জানলার কাছে টাঙিয়ে রেখেছি। সেই একবার ফুল হয়েছিল, আর হয়নি। আশা আছে আর একদিন ফুল ফুটবে। আশ্চর্য এই যে অভ্যাস মতো আজও এই গাছে আমি রোজ জল দিচ্ছি। আশ্চর্য এই যে সেই নারকেল দড়ি দিয়ে পাকে পাকে আঁট করে বাঁধা এই পাতা কয়টির বাঁধন আলগা হয় না, তার পাতাগুলি আজও সবুজ আছে। আজ 4 বছর হলো আমার স্বামীর একটি ছবি হাতির দাঁতের ফ্রেমে বাঁধিয়ে ওই কুলুঙ্গির মধ্যে রেখে দিয়েছিল।
ওর দিকে দুইবার যখন আমার চোখ পড়ে আর চোখ তুলতে পারিনি। আজ 6 দিন আগেও রোজ সকালে স্নানের পর ফুল তুলে ওই ছবির সামনে রেখে প্রণাম করেছি। কতদিন এই নিয়ে স্বামীর সঙ্গে আমার তর্ক হয়ে গেছে। একদিন তিনি বললেন, তুমি যে আমাকে আমার চেয়ে বড় করে তুলে পুজো করো, এতে আমার বড় লজ্জা বোধ হয়। আমি জিজ্ঞাসা করলুম, কেন কেন তোমার লজ্জা? স্বামী বললেন, শুধু লজ্জা নয়, ঈর্ষা। আমি বললুম, শোনো একবার কথা, তোমার আবার ঈর্ষা কাকে? স্বামী বললেন, ওই মিথ্যা আমিটাকে। এর থেকে বুঝতে পারছি এই সামান্য আমাকে নিয়ে তোমার সন্তোষ নেই। তুমি এমন অসামান্য কাউকে চাও যে তোমার বুদ্ধিকে অভিভূত করে দেবে, তাই আর একটা আমাকে তুমি মন দিয়ে গড়ে তোমার মন ভোলাচ্ছ। আমি বললুম, তোমার এই কথাগুলো শুনলে আমার রাগ হয়। তিনি বললেন, রাগ আমার উপর করে কি হবে? তোমার অদৃষ্টের উপর করো। তুমি তো আমাকে স্বয়ম্বর সভায় বেছে নাওনি। যেমনটি পেয়েছ তেমনি তোমাকে চোখ বুজে নিতে হয়েছে। কাজে দেবত্ব দিয়ে আমাকে যতটা পারো সংশোধন করে নিচ্ছ। দময়ন্তী স্বয়ম্বরা হয়েছিলেন বলেই দেবতাকে বাদ দিয়ে মানুষকে নিতে পেরেছিলেন। তোমরা স্বয়ম্বরা হতে পারোনি বলেই রোজ মানুষকে বাদ দিয়ে দেবতার গলায় মালা দিচ্ছ। সেদিন এই কথাটা নিয়ে এত রাগ করেছিলাম যে আমার চোখ দিয়ে জল পড়ে গিয়েছিল। তাই মনে করে আজ ওই কলঙ্গিটার দিকে চোখ তুলতে পারিনি। ওই যে আমার গয়নার বাক্সের মধ্যে আরেকটি ছবি আছে। সেদিন বাইরের বৈঠকখানায় ঝাড়পোছ করার উপলক্ষে সেই ফটো স্ট্যান্ডখানা তুলে এনেছি। সেই যার মধ্যে আমার স্বামীর ছবির পাশে সন্দীপের ছবি আছে। সে ছবি তো পুজো করি নে, তাকে প্রণাম করা চলে না। সে রইল আমার হিরে মানিক মুক্তোর মধ্যে ঢাকা। সে লুকোনো রইল বলেই তো তার মধ্যে এত পুলক। ঘরে সব দরজা বন্ধ করে তবে তাকে খুলে দেখি। রাত্রে আস্তে আস্তে কেরোসিনের বাতিটা উস্কে তুলে তার সামনে ওই ছবিটা ধরে চুপ করে চেয়ে বসে থাকি। তারপরে রোজই মনে করি এই কেরোসিনের শিখায় ওকে পুড়িয়ে ছাই করে চিরদিনের মতো চুকিয়ে ফেলে দিই। আবার রোজই দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে আমার হিরে মানিক মুক্তোর নিচে তাকে চাপা দিয়ে চাবি বন্ধ করে রাখি। কিন্তু পোড়ামুখী এই হীরা মানিক মুক্তো তোকে দিয়েছিল কে? এর মধ্যে কত দিনের কত আদর জড়িয়ে আছে। তারা আজ কোথায় মুখ লুকাবে? মরণ হলে তো বাঁচি। সন্দীপ একদিন আমাকে বলেছিলেন, দ্বিধা করাটা মেয়েদের প্রকৃতি নয়। তার ডাইনে বাইয়ে নেই, তার একমাত্র আছে সামনে। তিনি বারবার বলেন, দেশের মেয়েরা যখন জাগবে তখন তারা পুরুষের চেয়ে ঢের বেশি স্পষ্ট করে বলবে, আমরা চাই। সেই চাওয়ার কাছে কোনো ভালো মন্দ, কোনো সম্ভব অসম্ভবের তর্ক বিতর্ক টিকতে পারবে না। তাদের কেবল এক কথা, আমরা চাই, আমি চাই। এই বাণী হচ্ছে সৃষ্টির মূল বাণী। সেই বাণী কোনো শাস্ত্র বিচার না করে আগুন হয়ে উঠে তারাই জ্বলে উঠছে। ভয়ঙ্কর তার প্রণয়ের পক্ষপাত। মানুষকে সে কামনা করেছে বলেই যুগ যুগান্তরের লক্ষ লক্ষ প্রাণীকে তার সেই কামনার কাছে বলি দিতে দিতে এসেছে। সৃজন প্রলয়ের সেই ভয়ঙ্করী আমি চাই বাণী আজ মেয়েদের মধ্যে মূর্তি মূর্তি। সেই জন্যই ভীরু পুরুষ সৃজনের এই আদিম বন্যাকে বাঁধ দিয়ে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে। পাছে সে তাদের কুমড়ো ক্ষেতের মাচাগুলোকে অট্টকলহাস্যে ভাসিয়ে নিয়ে নাচতে নাচতে চলে যায়। পুরুষ মনে করে আছে এই বাঁধকে সে চিরদিনের মতো পাকা করে বেঁধে রেখেছে। জমছে, জল জমছে, হ্রদের জলরাশি আজ শান্ত গম্ভীর। আজ সে চলেও না, আজ সে বলেও না। পুরুষের রান্নাঘরের জলের জ্বালা নিঃশব্দে ভর্তি করে, কিন্তু চাপ আর সইবে না, বাঁধ ভাঙবে। তখন এতদিনের বোবা শক্তি আমি চাই, আমি চাই বলে গর্জন করতে করতে ছুটবে। সন্দীপের এই কথা আমার মনের মধ্যে যেন ডমরু বাজাতে থাকে। তাই আমার আপনার সঙ্গে যখন আপনার বিরোধ বাঁধে তখন লজ্জা আমাকে ধিক্কার দিতে থাকে।
তখন সন্দীপের কথা আমার মনে আসে। তখন বুঝতে পারি আমার এ লজ্জা কেবল লোকলজ্জা। সে আমার মেজ জায়ের মূর্তি ধরে বাইরে বসে বসে সুপুরি কাটতে কাটতে কটাক্ষপাত করছে। তাকে আমি কিসের গ্রাহ্য করি? আমি চাই এই কথাটাকে নিঃসংকোচে অবাধে অন্তরে বাহিরে সমস্ত শক্তি দিয়ে বলতে পারাই হচ্ছে আপনার পূর্ণ প্রকাশ, না বলতে পারাই হচ্ছে ব্যর্থতা। কিসের এই পরগাছা, কিসের ওই কুলুঙ্গি? আমার এই উদ্দীপ্ত আমিকে ব্যঙ্গ করে অপমান করে এমন সাধ্য ওদের কি আছে? এই বলে তখনই ইচ্ছা হলো ওই পরগাছটাকে জানলার বাইরে ফেলে দিই, ছবিটাকে কুলুঙ্গি থেকে নামিয়ে আনি, প্রলয় শক্তির লজ্জাহীন উলঙ্গতা প্রকাশ হোক। হাত উঠেছিল, কিন্তু বুকের মধ্যে বিঁধল, চোখে জল এলো। মেঝের উপরে উপুর হয়ে পড়ে কাঁদতে লাগলুম। কি হবে? আমার কি হবে? আমার কপালে কি আছে? শেষ হলো ঘরে বাইরে উপন্যাসটির দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব এর পরের দিন। ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান।